জঙ্গলের দিক থেকে হঠাৎ এক মেয়েলি ক্ষীণ কণ্ঠ ভেসে আসলো। ব্যাক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাস্তেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলে আছি। আর আরও একটা ঘটনা নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে, আরও একটা নতুন এপিসোডে। আমরা চলে যাচ্ছি আমাদের প্রথম ঘটনায়। আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের শুনবেন এবং আমাদেরকে অবশ্যই জানাবেন আমাদের ঘটনার ফিডব্যাক সম্পর্কে। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আমি তনয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ট্রিপল-ই বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। আমি ভূত এফএমের সাথে আছি 2017 সাল থেকে। অনেক লম্বা একটা সময়। আর ভূত এফএম আমার কাছে নেশার মতো। রাতে ভূত.com-এর কিছু স্টোরিটা শুনলে আমার ঘুমই হয় না। তো ভূত.com-এর সাথে সম্পর্কটা আরো গভীর করতে আজকে চলে এলাম নিজের একটি ঘটনা শেয়ার করতে। ঘটনাটি আরো আগেই পাঠাতে চেয়েছিলাম, কিন্তু পরীক্ষা থাকার জন্য আর পাঠানো হয়নি। তো এখন একটু সময় বের করে চলে আসলাম। আর এই মুহূর্তে স্টুডিওতে গিয়ে ঘটনা শেয়ার করা আমার পক্ষে সম্ভব না, কারণ ইউনিভার্সিটিতে ক্লাস শুরু হয়ে গেছে। তাই আশা করব আপনি সবাইকে ঘটনাটি পড়ে শোনাবেন। আর যেহেতু এটা আমার প্রথম ঘটনা, তাই ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ঘটনা না, ঠিক ঘটনা না, বরং এটাকে বলা উচিত ভয়ঙ্কর সত্য ঘটনা। ঘটনাটি ঘটেছিল আমার এক কাকুর সাথে। সঙ্গত কারণে আমি তার নাম ও পরিচয় গোপন রাখছি। ঘটনাটি ঘটেছিল 2013 সালে ভারতের উত্তরাখণ্ডের কোনো একটি এলাকায়। কাকু ছিলেন তৎকালীন রেলওয়ের একজন ইঞ্জিনিয়ার। আপনারা হয়তো জানেন যে সকল মালবাহী রেলে কয়েকজন ইঞ্জিনিয়ার সর্বদাই উপস্থিত থাকেন এবং তাদের কাজ রেলে কোনো রকম যান্ত্রিক ত্রুটি দেখা দিলে তা খুঁজে বের করা এবং সমাধান করা। যেহেতু রেলগুলো হাজার হাজার মাইল পাড়ি দিত, তিনি রেলওয়েতে যুক্ত ছিলেন সেই 2000 সাল থেকে। তাই এটি তার জীবনের একটি অংশ হয়ে উঠেছিল। দিনটি ছিল 27 মে 2013। অন্য সময়ের মতো ওই দিনও কাকু ডিউটিতে ছিলেন একটি তেলবাহী রেলে, যার গন্তব্য ছিল উত্তরাখণ্ড থেকে দক্ষিণ ভারতের কোনো এক জেলা। ক্ষমা করবেন, জেলার নামটি আমার মনে নেই। তো যাত্রা ছিল প্রায় 13 দিনের। তো কাকু তার প্রয়োজনীয় সব জিনিস গুছিয়ে নিয়ে বিকেল নাগাদ বের হয়ে যান স্টেশনের উদ্দেশ্যে। ঘণ্টা দুয়ের মধ্যে পৌঁছে যান সেখানে তার সহকর্মীদের সাথে সকল পেপার ওয়ার্ক শেষ করে তারা আর কিছু সময় পরে রাত 10:11 সাইরেন বাজিয়ে তাদের রেলযাত্রা শুরু করেন। অনেক পথ ঘাট পাহাড় জঙ্গলের বুক চিরে তারা চলছিলেন তাদের গন্তব্যের দিকে। আর 14-15 ঘন্টা পর পর কোনো জংশনে রেল থামিয়ে চেক করা হচ্ছিল যে সবকিছু ঠিকঠাক আছে কিনা, কারণ কন্টেনারগুলোতে ছিল ক্রুড অয়েল। তাই তারা দেখছিল যে কোথাও কোনো তেল লিক করছে কিনা এবং অন্য কোনো সমস্যা হচ্ছে কিনা। তখন পর্যন্ত তারা কোনো সমস্যা দেখতে পাননি। এরপর আসে সেই দিনটি, সেই অভিশপ্ত দিন। তারা তখন পার করছিলেন একটি জঙ্গলকীর্ণ পথ, যার দুই দিকে ছিল বড় বড় গাছের সারি আর ঘন জঙ্গল, যার জন্য সন্ধ্যা 6টার সময় মনে হচ্ছিল যে রাত 12টা বেজে গেছে। এত ঘুটঘুটে অন্ধকার ছিল চারিদিকে। 3-4 মিটারের পর আর কিছুই দেখা যায় না। এর মধ্যে ট্রেন চালকেরা খেয়াল করেন যে রেল চলতে কিছু সমস্যা হচ্ছে। হঠাৎ পেছন থেকে শব্দ আসছে। তখনই তারা বিষয়টি ইঞ্জিনিয়ার ক্রুকে জানান এবং তাঁদের সম্মতি নিয়ে একটি ছোট জংশনে রেল থামানো হয়। এর পরের ঘটনা আনিস কাকু, তার মুখ থেকে শুনুন। এই আনিস কাকু নামটি ছদ্মনাম। বলছেন, আনিস কাকু, রেল থেকে নেমে আমাদের সকলের চক্ষু চড়ক গাছ। জংশনটি ছিল খুবই জীর্ণ। না জানি কতদিন কোনো মানুষের পা পড়েনি এখানে। চারিদিকে অন্ধকার থাকার জন্য আমরা টর্চ বের করে তা জ্বালিয়ে চারিদিকে তাকিয়ে দেখলাম যে প্ল্যাটফর্ম ফেটে গাছের শেকড় বের হয়ে গেছে। চারিদিকে মাকড়সার জাল আর লতানো গাছ দিয়ে ভর্তি। মাঝে ট্রেন লাইন ছাড়া বাকি সবই অচল। একসময় খেয়াল করলাম যে প্ল্যাটফর্ম থেকে বের হওয়ার মেইন গেটটি বন্ধ। এটা দেখে আমরা সকলে একটু অবাক হলাম
এরপর আমাদের সাথে থাকা মেকানিক্যাল ক্রুর 2 জন একটি মশাল তৈরি করলেন আর প্রায় 100 মিটার দূরে থাকা একটি সিগন্যাল পোস্টের ওপর লাগিয়ে দিলেন, যাতে সামনে থেকে আসা কোনো ট্রেন তা দেখতে পায়। এরপর আমরা 3 গ্রুপে ভাগ হয়ে যাই এবং সমস্যা খুঁজতে শুরু করি। আমার সাথে ছিলেন আমার অনেক পুরনো এক বন্ধু রবিন। তার জন্ম ভারতেই, কিন্তু তার বাবা বাঙালি হওয়ায় তার এই নাম। আমরা একসাথে অনেক সময় থেকে কাজ করছি, তাই আমাদের মধ্যে খুবই ভালো বন্ধুত্ব। তো আমরা দুজন একসাথে কাজ করতে শুরু করেছিলাম এবং আমরা দুজন রেলের 2 দিকে হাঁটছিলাম এবং চাকাগুলো চেক করছিলাম। মাঝে মাঝে চাকার নিচের দিকে এদিক ওদিক আলো ফেলে আমরা বোঝার চেষ্টা করছিলাম সমস্যাটা কোথায়। চারিদিকে ছিল ঘন অন্ধকার, আর এরই মধ্যে আমরা কাজ চালিয়ে যাচ্ছিলাম। চারিদিক থেকে নানা রকম জন্তু জানোয়ারের আওয়াজ ভেসে আসছিল। শেয়ালের জ্বলন্ত চোখ এদিক ওদিক ছোটাছুটি করছিল, আর হালকা একটা বাতাস বইছিল, যা আমাদের মধ্যে অন্যরকম একটা শিহরণ তৈরি করেছিল। এ ছিল এক অজানা আতঙ্ক। এভাবে আমরা সমস্যা খুঁজতে খুঁজতে প্রায় 300 মিটার পেছনে চলে যাই। হঠাৎ সামনে থেকে একজন চেঁচিয়ে বলে ওঠে, স্যার, সমস্যা খুঁজে পেয়েছি। 7 নম্বর বগির চাকার বেয়ারিং ভেঙে গেছে। আমি বললাম, ঠিক আছে, তোমরা সবাই সারাই করো, আমি আসছি। বলেই যখন রবিনকে ডাকার জন্য সামনে তাকালাম, আমার বুক এক আতঙ্কে ধুক করে উঠল। আমি স্পষ্ট শুনলাম যে মৃদু একটা আর্তনাদ হাওয়ায় মিলিয়ে গেল, আর রেলের ওই দিক থেকে আর কোনো আলো দেখা যাচ্ছে না। আমি 2-3 বার রবিন রবিন বলে ডাকলাম, কিন্তু সব চুপচাপ, কোনো উত্তর আসলো না। তৎক্ষণাৎ আমার মনের মধ্যে অজানা এক ভয় দানা বাঁধতে শুরু করলো। আমি আর কিছু না ভেবে হাতে থাকা টর্চটা নিয়ে রেলের চাকার নিচ দিয়ে কোনোভাবে ওই দিকে চলে গেলাম, কিন্তু রবিন কোথাও নেই। আমি আতঙ্কগ্রস্ত হয়ে পড়ি। এদিক ওদিক রবিনকে খুঁজতে শুরু করি, কিন্তু কোথাও তার চিহ্ন ছিল না। কিছুক্ষণ পর ঘটে গেল আরো এক ভয়াবহ ঘটনা। জঙ্গলের দিক থেকে হঠাৎ এক মেয়েলি ক্ষীণ কণ্ঠ ভেসে আসলো। সে অস্পষ্টভাবে কিছু বলছিল। কথাটি ছিল অনেকটা এরকম, হায়, কাছে আয়, ওকে নিয়ে যা। প্রথমে আমি এটিকে আমার মনের ভুল ভেবে উড়িয়ে দেই, কিন্তু কিছু সময় পর আবারও শুনতে পাই সেই কণ্ঠ, এবার অনেকটা স্পষ্ট। মুক্তি দে। এদিকে আমাকে এদিক ওদিক ছুটতে দেখে আমার কাছে এগিয়ে আসেন মেকানিক্যাল ক্রু একজন লোক, নাম আজহার আলী। তিনি আমার কাছে এসে আমাকে প্রশ্ন করেন, কি হয়েছে স্যার? আপনি এভাবে এদিক ওদিক ছুটছেন কেন? আর রবিন স্যার কই? আমি আজহার ভাইকে সবকিছু খুলে বলি এবং তৎক্ষণাৎ জঙ্গলের দিক থেকে পুনরায় ভেসে আসে সেই মেয়েলি আওয়াজ, এবং আমার সাথে আজহার ভাইও তা শুনতে পান। এরপর তিনি বলেন, স্যার, ভাবগতিক সুবিধের মনে হচ্ছে না। রবিন স্যার হয়তো কোনো বিপদে পড়েছেন। চলেন, আমরা এই শব্দের উৎস ধরে একটু এগিয়ে গিয়ে দেখি। অন্যদের বিষয়টি জানার কথা বললে আজহার ভাই আমাকে মানা করেন, বলেন, বাকিরা এইসব শুনলে ভয় পেয়ে যেতে পারে। আপনি ওপরওয়ালাকে ডাকতে থাকেন আর আমার সাথে চলেন। এরপর তিনি একটি তসবিহ হাতে নিলেন এবং কিছু একটা পড়ে আমার শরীরে ফুঁ দিয়ে বললেন, চলেন স্যার, দেখবেন উনিই আমাদের রক্ষা করবেন। তার কথা শুনে আমি মনে একটু সাহস পেলাম, আর হাতে থাকা টর্চটা শক্ত করে ধরে তার সাথে হাঁটতে শুরু করলাম। এরপর কোমর সমান একটা বেড়া টুপকে আমরা জঙ্গলে ঢুকতে শুরু করলাম। ঢোকার সময় আমার মনে শুধুই অশুভ চিন্তা আসছিল। এই পর্যায়ে আমি আজহার ভাইয়ের হাত শক্ত করে চেপে ধরে চলতে শুরু করি। এদিকে আজহার ভাই সূরা পড়েই যাচ্ছিলেন। আমি দেখলাম টর্চের আলো আর বেশি দূর যাচ্ছে না। গাছগুলো এতই ঘন ছিল যে 3 মিটারের বেশি দেখা যাচ্ছিল না। হঠাৎ আবার শুনতে পেলাম সেই কণ্ঠ, সেই মেয়েলি কণ্ঠ। না,
এবার সে আমাদের আহ্বান করছে না, বরং এবার সে পরম তৃপ্তি নিয়ে হেসে চলেছে। ঢোকার সময় লক্ষ্য করলাম চারিদিকের গাছগুলো যেন আমাদের ধীরে ধীরে ঘিরে ধরছে, কারণ আমি পেছনে আর কোনো রাস্তা দেখতে পাচ্ছিলাম না। এর মধ্যেই এক লোমশ বিশাল দেহী কুকুর আমাদের পথ আটকে দাঁড়ালো। দেখে মনে হচ্ছিল সে খুব রেগে গেছে, রাগে গজগজ করছিল, সাথে তার ধারালো দাঁতগুলো বের হয়ে এসেছিল, যেন আমাদের ধরতে পারলেই ছিঁড়ে খাবে। আজহার ভাই কুকুরটিকে কয়েকবার সরানোর চেষ্টা করেন, কিন্তু কুকুরটি সরছিলই না, বরং আমাদের দিকে আরো এগিয়ে আসছিল। বিপদ বুঝে আজহার ভাই একটি গাছের ডাল হাতে নেন এবং সাথে সাথে কুকুরটির মাথায় মারেন। কুকুরটি তখনই পালিয়ে যায় আর ঘন অন্ধকারে মিলিয়েও যায়। আমরা আবার চলতে শুরু করি এবং পেছন থেকে কেউ বলে ওঠে, আরও সামনে যেও না, মৃত্যু, স্বয়ং মৃত্যু অপেক্ষা করছে সামনে। এই কথা শুনে আমরা তখনই পিছিয়ে যাই, কিন্তু টর্চের আলোতেও আশেপাশে কাউকে দেখতে পাই না। ভয় আরো 10 গুণ বেড়ে গিয়েছিল। আর একটু সামনে এগোতে অন্ধকারের মধ্যে চোখে পড়ে একটি মন্দিরের মঠ এবং তার চূড়ার কিছু অংশ, কিন্তু দেখেই বোঝা যাচ্ছিল যে মন্দিরটি অনেক পুরনো, কারণ মঠের ওপরের অনেক জায়গা খসে গেছে। এরপর আমরা সেই মঠটিকে অনুসরণ করে সামনে এগিয়ে যেতে থাকি, কিন্তু আমাদের টর্চের আলো ক্রমশ কমে আসছিল। একসাথে দুজনের টর্চের আলো কমে যাওয়া আমাদের কাছে তখন স্বাভাবিক লাগছিল না। মনের মধ্যে যেন একটি দ্বন্দ্ব চলছিল। আমার মন বলছিল বন্ধুকে খুঁজতে সামনে এগিয়ে যেতে, কিন্তু আমার মস্তিষ্ক বলছিল আর সামনে না এগোতে। চারিদিক থেকে নানান রকমের আওয়াজ আসছিল। আমরা বুঝতে পারছিলাম এগুলো কোনো স্বাভাবিক আওয়াজ না। এক এক সময় মনে হচ্ছিল আমাদের চারপাশে দ্রুত কেউ যেন ঘুরছে, আবার কিছুক্ষণের মধ্যে সব নিশ্চুপ হয়ে যাচ্ছে। আলো আঁধারির মাঝে আমরা ধীরে ধীরে পৌঁছে যাই সেই মন্দির প্রাঙ্গণে। বুঝতে আমাদের আর তখন বাকি ছিল না যে এটা কোনো সাধারণ মন্দির নয়। মন্দিরটা খুব একটা বড় ছিল না, শুধু মঠটি ছিল অনেক উঁচু, কিন্তু এর প্রধান ফটকটি ছিল বন্ধ। এর উপর তাবিজ ও লাল কাপড়ে আচ্ছাদিত ছিল এবং এর সামনে আড়াআড়ি করে রাখা ছিল এক জোড়া ত্রিশূল, আর ফটকের ওপরে ঝোলানো ছিল একটি মাথা। দেখে মনে হচ্ছিল পাঁঠার মাথা, কিন্তু সময়ের সাথে চামড়া পচে গিয়ে খুলি বের হয়ে গেছে। এসব দেখে আজহার ভাই আমাকে বললেন, স্যার, আমার কিন্তু এসব স্বাভাবিক লাগছে না। এবং আরও কেউ মেয়েলি কণ্ঠে বলল, কে, মুক্ত করবি না? এবার আমরা খেয়াল করলাম যে আওয়াজটা অন্য কোথাও থেকে না, বরং আসছে সেই বন্ধ মন্দিরের ভেতর থেকে। আমরা আঁতকে উঠলাম এই ভেবে যে এতদিন থেকে বন্ধ মন্দির, সেখান থেকে আওয়াজ করবে কে? কেউ কি এর ভেতরে বেঁচে থাকতে পারে? এরপরেই শুনলাম রবিনের আর্তনাদ সেই মন্দিরের ভেতর থেকে আসছে। এসব দেখে শুনে আমি কিছুতেই আর বিশ্বাস করতে পারছিলাম না। মেরুদণ্ড দিয়ে ভয়ের স্রোত বয়ে যাচ্ছিল অনবরত। সামনে কি হচ্ছে তা দেখার জন্য যেই না একটু পা বাড়াবো, আজহার ভাই আমার হাত খপ করে ধরে বললেন, স্যার, এখানে আমাদের সমূহ বিপদ, এখানে আর এক মুহূর্ত দাঁড়ানো উচিত হবে না। বলে আজহার ভাই আমাকে নিয়ে যেই মাত্র পেছনে ফিরলেন, অমনি আমাদের হাতে থাকা টর্চগুলো দপ করে নিভে গেল। এতক্ষণ কম আলো থাকলেও চারিদিক কিছুটা দেখা যাচ্ছিল, ঠিক ঠাহর করা যাচ্ছিল অন্তত, কিন্তু এবার পুরোপুরি অন্ধকার, খুটখুটে অন্ধকার যাকে বলে। আমরা একে অপরের হাত ধরে সামনে এগোতে শুরু করতেই কোত্থেকে দমকা বাতাস ধেয়ে আসলো। আমরা এই তীব্র বাতাসের ধাক্কায় কোনোভাবেই নিজেদের ঠিক রাখতে পারছিলাম না। এরই মধ্যে আমরা এক গুমোট ঘন কালো অন্ধকারের মেঘকে আমাদের সামনে দেখতে পেলাম। এ ঘন মেঘ যেন পাশের কালো অন্ধকারের চেয়েও বেশি কালো ছিল। এর নির্দিষ্ট অংশ বা আকার বোঝা যাচ্ছিল না, শুধু একটি কালো ছায়ামূর্তির মতো। এসব দেখে আমার হাত পা ঠান্ডা হয়ে আসছিল। আজহার ভাইয়ের তসবিটা তিনি হাতে নিয়ে জোরে জোরে আজান দেয়া শুরু করলেন। এরপর আচমকা এক ব্যক্তির হাতে একটি ধারালো ছুরি দেখতে পাই। সেটা নিয়ে আমাদের উপরে সে আক্রমণ করে বসে।
ঘন আধারের মাঝে হালকা এক ঝলক দেখেছিলাম লোকটিকে। পরনের ধুতি, বয়স 90 থেকে 92 কম নয়। এরপরও গায়ে এত শক্তি, আমরা দুইজন তার সাথে পেরে উঠছিলাম না। তার গায়ে অসংখ্য কাটা দাগ ছিল, তার গলায় কিছু মালা, কপালে সাদা ছায়ের ভস্য। সে অনবরত একটি কথাই বলে যাচ্ছিল, মুক্ত করো, মুক্ত করো, আমার মেয়েকে মুক্ত করো। সে বারবার আমাদের ওই দরজা খুলতে বলছিল, আর দরজার ভেতর থেকেও রাগান্বিত গোঙানির আওয়াজ আসছিল। মনে হচ্ছিল কেউ যেন রাগে গজগজ করছে। এরপর মন্দিরের ভেতর থেকে ভেসে এলো এক কান ফাটানো আর্তনাদ। আমাদের কান যেন ফেটে যাচ্ছিল। আজহার ভাই বারবার বলছিলেন, ইয়া আল্লাহ, আর সহ্য করা যায় না। এসবের মধ্যে আমরা একটু অন্যমনস্ক হতেই সেই বৃদ্ধ লোকটি তার হাতে থাকা সেই তীক্ষ্ণ ছুরিটা আজহার ভাইয়ের বুকে বসিয়ে দিল। ফিনকি দিয়ে তার বুক থেকে রক্ত পড়ছিল। আজহার ভাই আল্লাহর নাম নিয়ে মাটিতে লুটিয়ে পড়লেন, আর সেই লোকটি বিকট শব্দে অদ্ভুত এক হাসি হাসতে লাগলো। এসব আর সহ্য হচ্ছিল না আমাদের। আমরা জ্ঞান হারালাম। এরপর চোখ খুলতেই দেখি সেই লোকটি মন্দিরের সিঁড়িতে বসে কিছু একটা পড়ছে, আর আজহার ভাইকে উদ্দেশ্য করে ফোঁ দিচ্ছে। তার পাশেই পড়েছিল আজহার ভাইয়ের নিথর দেহ। তীব্র কষ্ট আর যন্ত্রণায় বলে উঠলাম, হায় ঈশ্বর, কি দোষ ছিল এই সহজ সরল লোকটির? কেন তাকে এভাবে মরতে হলো? আমার কথা শেষ হওয়ার আগেই আমি দেখতে পেলাম আজহার ভাইয়ের শরীর কেমন যেন নড়ে উঠল। পরক্ষণেই উনি মাটিতে উঠে বসলেন, আর পাশে পড়ে থাকা ছুরিটা তুলে নিয়ে নিজেকে আঘাত করতে শুরু করলেন। ওনাকে দেখে আমার মোটেই স্বাভাবিক লাগছিল না। ওনার চোখে মুখে আলাদা রকমের এক রাগ লক্ষ্য করলাম আমি। চোখ যেন আগুনের মতো জ্বলছিল, শরীর থেকে উটকো গন্ধ আসছিল। এরপর সেই বৃদ্ধ লোকটি আজহার ভাইকে তার দিকে আহ্বান করতে থাকে, আর আজহার ভাইও তখন উঠে তার দিকে চলে যায়। এদিকে আমি একটু নড়তে পারছিলাম না। আমার শরীর যেন অসাড় হয়ে আসছিল, হাত পায়ে কোনো জোর নেই। আজহার ভাইকে যে আমি আটকাবো তার কোনো শক্তি আমার মধ্যে অবশিষ্ট ছিল না। শুধু যা হচ্ছিল সব তাকিয়ে তাকিয়ে দেখছিলাম, আর বারবার সৃষ্টিকর্তাকে ডাকছিলাম যেন তিনি ঠিক করে দেন। এরপর দেখলাম আজহার ভাই লোকটির কাছ থেকে কিছু একটা নিয়ে সেই বন্ধ দরজার দিকে এগিয়ে যাচ্ছে। আমি চেষ্টা করছিলাম তাকে বলতে যে, যাবেন না ভাই, যাবেন না, দয়া করে ওই দরজা খুলবেন না, কিন্তু মুখ কাজ করছিল না আমার। আর আজহার ভাইও সেই দরজার কাছে গিয়ে ত্রিশূল জোড়া সরালেন, আর সাথে সাথেই শুরু হলো ভয়ানক ঝড় আর বৃষ্টি। বৃষ্টি পড়ার শব্দ এত তীব্র ছিল যে মনে হচ্ছিল আমার কানের কাছে কেউ যেন পটকা ফোটাচ্ছে। এই বৃষ্টির শব্দের মাঝেও আমি শুনছিলাম সেই বন্ধ মন্দির থেকে অনবরত হাসির আওয়াজ আসছে। সেই মহিলা একইভাবে বলছে, মুক্ত হব, কেউ বাঁচবে না, কেউ না, সবাইকে মারব, এই ভদ্রপুর আবার শ্মশান হবে, সবার প্রতিশোধ নেব। হাসি চলছিল, আর এদিকে আজহার ভাই জানোয়ারের মতো মুখ দিয়ে তালা কামড়ে খোলার চেষ্টা করছিলেন। এক পর্যায়ে তিনি সেই তালা খুলতে সক্ষম হন, দরজা খুলে দেন। এরপর সেই দরজা দিয়ে অসংখ্য পোকামাকড় আর একটি কালো অবয়ব বের হয়ে আসে। সে ছিল তীব্র, ভয়ানক, চার পেয়ে অবয়ব, মানুষ আকৃতির, কিন্তু তার পাগুলো পেছনের দিকে মোড়ানো ছিল, আর ভাঁজ করা হাতগুলো একই রকম। চার হাত পা দিয়ে সে বের হয়ে আসলো সেই মন্দির থেকে। কি ভয়ানক আর বিক্ষুটে তার মুখ! কেউ যেন ইট দিয়ে থেতলে দিয়েছে। শরীরে নেই কোনো কাপড়, হাত ও সারা শরীর থেকে পচা মাংস দেখা যাচ্ছে। তাকে দেখে সেই বৃদ্ধ লোকটি পরম উচ্ছ্বাসে ফেটে পড়ল। সে বলতে লাগলো, এসেছিস মা, এসেছিস তুই, কত যুগ, কত বছর পর আজ তুই মুক্ত হলি। এই বলে তিনি অবয়বটির মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। এর কিছুক্ষণ পর আজহার ভাই সম্বিত ফিরে পেলেন, আর এই সব দেখে চিৎকার দিতেই সেই পিশাচটি তার উপরে ঝাঁপিয়ে পড়ল, আর ধারালো দাঁতে দিয়ে তার গলায় কামড় বসিয়ে দিল, আর একটানে গলাটা তার শরীর থেকে
আলাদা করে ফেলল। এরপর সে তার মাথা মুখে নিয়ে চিবোতে শুরু করলো। চোখের সামনে সব দেখে মনে হচ্ছিল আমি যেন স্বপ্ন দেখছি অথবা আমি নরকে চলে এসেছি। মনে মনে একটা কথাই বারবার বলছিলাম, হে ঈশ্বর, আমাকে এসব দেখানোর আগে কেন তুমি মেরে ফেললে না? এরপরই চারিদিক থেকে ভেসে আসলো অসংখ্য মানুষের আওয়াজ। আমিও তখন যেন শরীরে একটু জোর ফিরে পেলাম। আমি দেখলাম চারিদিক থেকে অনেক মানুষ টর্চ হাতে, লাঠি হাতে এই বৃষ্টির মধ্যেও আমাদের দিকে ছুটে আসছে। তাদের আসার আওয়াজ পেয়ে সেই অবয়ব মাকড়সার মতো লাফিয়ে লাফিয়ে গাছের আড়ালে মিলিয়ে গেল, আর সেই লোকটিও দৌড়ে অন্ধকারের ভেতরে হারিয়ে গেল। কয়েকজন লোক তার পিছু ধাওয়া করতে করতে এগিয়ে গেল, আর বাকিরা আমাদের দিকে এগিয়ে আসলো। মন্দিরের দরজা খোলা দেখে তারা আতঙ্কে ভয়ে চিৎকার শুরু করে দিল। তারা জোরে জোরে সৃষ্টিকর্তাকে ডাকছিল আর বলছিল, হে কি করলে ঈশ্বর, কেন করলে? আবার সেই ভয়, আবার সে কেন ফিরে এলো? এরপর লোকজন আমাকে দেখে ক্ষেপে উঠল। তারা রাগে আমাদের দিকে এগিয়ে আসলো। একজন তার হাতে থাকা লাঠিটা দিয়ে আমার মাথায় সজোরে আঘাত করলো, আর সাথে সাথে আমি জ্ঞান হারালাম। পরদিন যখন আমার চোখ খুলল, আমি মাথার ওপর ঝলমলে রোদ দেখতে পেলাম, আর আমার চারিদিকে দাঁড়িয়ে আছে অনেক লোক। সাথে আমার দলের লোকজনকেও দেখতে পেলাম। আমি উঠে বসতেই দেখলাম আমার সামনে কিছু লোক বসে আছে, আর তাদের মাঝে গালে হাত দিয়ে বসে আছেন একজন। পাশ থেকে একজন বলে উঠল, উনি নাকি গ্রামের মোড়ল। আমি তার সাথে কথা বলতে গেলে উনি আমাকে কথা বলার সুযোগ না দিয়েই বললেন, কেন করলেন এই কাজ? কি ক্ষতি করেছিলাম আমরা আপনার? ভিড়ের মধ্য থেকে কে একজন বলে উঠল, মারো ওকে, মারো। যে আমাদের মরণকূপ খুলে দিয়েছে তার বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমি সবাইকে শান্ত করার চেষ্টা করে বললাম, দেখুন, আমিও আপনাদের মতোই মানুষ। জেনে বুঝে অন্যের ক্ষতি হবে এমন ভুল আমি কোনো দিনই করব না। আমার কথা শুনে মোড়ল বললেন, তাহলে কেন খুললেন সেই দরজা? হায় ঈশ্বর, কি অন্যায় করেছিলাম আমরা। কিছুক্ষণ চুপ থেকে তিনি আবার আমাকে উদ্দেশ্য করে বললেন, আপনি জানেন আপনি কি করেছেন? আপনি 1952 বছরের পুরনো অভিশাপ আজ আপনার হাত ধরে আবার ফিরিয়ে নিয়ে এসেছেন। আবার এই ভদ্রপুর গ্রামের ওপর সেই মৃত্যুর কালো ছায়া নেমে এসেছে। মোড়লের মুখ থেকে ভদ্রপুর নামটি শুনে আমার গতকাল রাতের সেই সব ঘটনা মনে পড়ে গেল। সেই পিশাচের মুখ থেকে শোনা নামটির কথা আমার মাথায় আঘাত করল। সেও ঠিক একই নাম বলেছিল। এরপর আমি মোড়লকে সব ঘটনা খুলে বললে উনি আমাকে রাগান্বিত স্বরে বলেন, যা অঘটন ঘটানোর আপনি ঘটিয়ে ফেলেছেন, আর শুনে আমার কোনো কাজ নেই। আমাদের এখন সামনে ধেয়ে আসা এই বিপদ থেকে বাঁচার পথ খুঁজতে হবে। আপনারা চলে যান, আর এক মুহূর্ত আপনারা এখানে থাকবেন না। চলে যান। তার কথা শুনে আমরা ওইখানে আর দাঁড়াইনি, চলে আসি। কি ভাবছেন ঘটনা শেষ? না, সবে তো প্রথম পর্ব। এই বলে তিনি তার প্রথম পর্বের ইতি টেনেছেন এবং তিনি বলেছেন, আমি এই ঘটনাটি পড়েছি এই কারণ তিনি বলেছেন এই ঘটনাটি পড়া হলে দ্বিতীয় অংশ তিনি খুব দ্রুত আমাদের পাঠিয়ে দেবেন। তনয় আমাদের সাথে দ্বিতীয় পর্বটি শেয়ার করেন খুব দ্রুত, সেই জন্য তনয়কে ধন্যবাদ জানাচ্ছি। তিনি লিখছেন, আসসালামু আলাইকুম রাসেল ভাই, ফিরে এলাম আমার পাঠানো ঘটনার দ্বিতীয় কিস্তি নিয়ে। প্রথম পর্বে আমরা শুনেছিলাম সেই ভদ্রপুর গ্রাম থেকে বের হয়ে গিয়েও বের না হওয়ার ঘটনা। তো চলুন শেষ পর্ব শোনা যাক। বলছেন অনিশ কাকু, সেই বাড়ি থেকে বের হয়ে আমরা তখন গ্রামের রাস্তা দিয়ে হাঁটছি। মনের মধ্যে শুধু ঘুরছে গতকাল রাতের সেই আত্মা কাঁপার ঘটনা আর গ্রামের লোকজনের করুণ কান্নার দৃশ্য। আমি যেন কোনোভাবেই নিজেকে ঠিক রাখতে পারছিলাম না। মনের মধ্যে শুধু একটি কথাই আসছিল বারবার, যে আমার জন্য কি আজকে এই গ্রামের লোকজন বিপদে পড়ে গেল? আমি কি তাদের মৃত্যুর দিকে ঠেলে দিলাম?
এসব নানান চিন্তা করতে করতে আমরা যখন মেইন রাস্তার কাছে চলে এসেছি, হঠাৎ পেছন থেকে একটা 17-18 বছরের ছেলে আমাদের ডাক দিল। দৌড়াতে দৌড়াতে কাছে এসে বলল, আপনারা যাবেন না, পুরোহিত ঠাকুর আপনাদের ডেকেছেন, আপনাদের সাথে কথা বলতে চান তিনি। আমি তখন তাকে তার নাম জিজ্ঞেস করলাম, আর সে তার নাম বলল মণিকণ্ঠন। তখন সেখান থেকে একটা টোটো নিয়ে ছেলেটির দেখানো রাস্তায় চলতে শুরু করলাম। আর কিছুক্ষণ পর সেই গাড়িটি গিয়ে থামল একটি নদীর তীরে শ্মশান ঘাটে। আশেপাশে কেউ ছিলেন না। আমি তখন ছেলেটিকে জিজ্ঞাসা করলাম, কোথায়, কে আমাদের ডেকেছে? কিছুক্ষণ পর পাশের ছোট মন্দির থেকে বের হয়ে আসলেন একজন পুরোহিত। গলায় তার রুদ্রাক্ষের মালা, আর কপাল জুড়ে আছে ছাই ভস্য। উনি এগিয়ে আসেন আমার দিকে আর হাত ধরে একদিকে নিয়ে যান। আমি তাকে জিজ্ঞাসা করি যে কোথায় নিয়ে যাচ্ছেন? কিন্তু উনি কিছু না বলেই এগিয়ে যাচ্ছিলেন। ওনার সাথে মন্দিরের অশ্বত্থ গাছের নিচে যাই আর দেখি সাদা কাপড় দিয়ে কিছু মুড়ে রাখা, আর সাদা কাপড়টির অনেক জায়গায় লাল রক্তে ভিজে গেছে। তারপর সেই লোকটির কাছে গিয়ে কাপড়টি সরাই, আর আমরা দেখতে পাই আজহার ভাইয়ের ছিন্ন ভিন্ন লাশ। ওনার লাশ দেখে আমরা সকলেই বুক ফাটা কষ্টে আত্মচিৎকার দিয়ে উঠি। তখন সেই লোকটি আমাদের সান্ত্বনা দিয়ে বলেন যে দুনিয়াতে যার আয়ু যতদিন, সে ঠিক ততদিনই থাকবে। আয়ু শেষ, মৃত্যুও চলে আসে। আপনাদের এই বন্ধু হয়তো মুসলিম ধর্মের ছিলেন, তাই আমরা তার সৎকার করিনি। আর ওনার কাজ শেষ করার জন্য আপনাদের এইখানে ডেকে আনা। আসুন, ওনার আত্মার শান্তি কামনা করে ওনার শেষকৃত্য করি। এরপর আমি, রবিন, সেই বালক আর মন্দিরের সেই লোক মিলে আজহার ভাইয়ের লাশ নদীতে গোসল করাই, আর নদীর ওপারে থাকা ছোট একটি কবরস্থানে ওনার দাফন সম্পন্ন করি। এরপর সেই লোকটি আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যায় এবং মণিকণ্ঠন নামের ছেলেটি বলে, এই জায়গায় কাজ শেষ, এবার চলুন আপনাদের পুরোহিত ঠাকুরের কাছে নিয়ে যাই। এরপর আমরা আবার তার সাথে হাঁটা শুরু করি। পায়ের মধ্যে জখম নিয়ে আমার চলতে কষ্ট হচ্ছিল। তারপরও খুঁড়িয়ে খুঁড়িয়ে ছেলেটির সাথে এসে পৌঁছাই একটি মন্দির প্রাঙ্গণে। মন্দিরের সামনে গিয়ে এত কষ্ট আর ভয়ের মাঝেও আমার মধ্যে কেমন যেন একটা প্রশান্তি কাজ করে। আশেপাশের পরিবেশ খুব ভালো লাগছিল। এরই মধ্যে মন্দিরের ভেতর থেকে বের হয়ে আসলেন মধ্যবয়সী সুদর্শন একজন লোক। পরনে ধুতি পাঞ্জাবি, গায়ে নামাবলি আর হাতে একটি রুদ্রাক্ষ। তিনি বের হয়ে এসে আমাদের সাথে কুশল বিনিময় করে বললেন, আমারও সেই বাড়িতে তোমাদের দেখতে যাওয়ার কথা ছিল, কিন্তু সকালের পুজো দিতে একটু দেরি হওয়ায় যেতে পারিনি, তাই মণিকে পাঠিয়ে তোমাদের মন্দিরেই নিয়ে আসলাম। আমি তখন তার নাম, আমাদের মন্দিরে ডাকার কারণ জানতে চাইলাম। উনি বললেন, আমার নাম পূর্ণনাথ বাচস্পতি। আমি এই মন্দিরের পূজারী এবং গ্রাম পঞ্চায়েতের একজন সদস্য। আর তোমাদের এখানে আনার কারণ হচ্ছে গ্রামে ঘনিয়ে আসা সমূহ বিপদ থেকে সবাইকে রক্ষা করার উপায় খোঁজা। ওনার কথা শুনে রবিন এবং আমি একটু নড়ে চড়ে বসলাম। ওনার কাছ থেকে সবকিছু জানতে চাইলাম। তখন উনি বললেন, এখন নয়, তোমরা এখন ক্লান্ত, তোমরা খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নাও। সন্ধ্যায় মন্দিরে সন্ধ্যা আরতির পর আমরা এই সব নিয়ে আলোচনা করব। আর তোমরা যতদিন গ্রামে আছো আমার সাথে এই ঘরে থাকবে। এরপর তার কথায় আমরা দুপুরের খাবার খেয়ে তার ঘরেই বিশ্রাম নেই। বিকালে আমাদের ঘুম ভাঙে ঘন্টা আর কাসরের আওয়াজে। বাইরে বের হয়ে দেখি মন্দিরে সন্ধ্যা আরতি শুরু হয়েছে, আর সেইখানে প্রচুর লোক সমাগম ঘটেছে। চারিদিক খুব সুন্দর ধূপের গন্ধে ভরে উঠেছে, আর সবাই হাত জোর করে দাঁড়িয়ে আছে। আমি বুঝতে পারছিলাম যে তারা মনে মনে এই বিপদ থেকে রক্ষা করার জন্য প্রার্থনা করছে। এর মধ্যে গ্রামের লোকজন আমাদের সেই মন্দির দেখে ভীষণ ক্ষুব্ধ হয় আর আমাদের দিকে এগিয়ে আসতে থাকে। তখন পূর্ণনাথ বাবু মন্দির থেকে বের হয়ে আসেন এবং সবাইকে উদ্দেশ্য করে বলেন, কেউ ভুলেও এদের গায়ে হাত দেবে না, এরা আমার অতিথি। তার কথায় সেখানে উপস্থিত গ্রামের পঞ্চায়েত প্রধান শশীধন ভাও বলেন, এদের জন্যই আজকে গ্রামের এত বড় বিপদ, আর আপনি এদের অতিথি বলছেন? তখন পূর্ণনাথ বাবু বললেন,
এরা ইচ্ছা করে আমাদের গ্রামে বিপদ বয়ে আনেনি। আমাদের কপালে যা ছিল তাই হয়েছে, আর এরা নিজেরাই রাজি হয়েছে এই বিপদ থেকে রক্ষা পেতে আমাদের সাহায্য করার জন্য। তাই কেউ তাদের সাথে দুর্ব্যবহার করবে না। এরপর সকলেই তার কথায় শান্ত হয় এবং পূজার প্রসাদ নিয়ে একে একে বাড়ি চলে যায়। এরপর মন্দিরের ভেতর কিছু কাজ শেষ করে পূর্ণনাথ বাবু আমাদের নিয়ে মন্দিরের বারান্দায় বসেন। তারপর বলতে শুরু করেন, আজ গ্রামের ওপর নতুন কোনো বিপদ আসেনি। ৭৮ বছরের পুরনো ইতিহাস নিজেই তার পুনরাবৃত্তি ঘটিয়েছে। তার কথার মধ্যেই 4 জন যুবক এসে আমাদের সাথেই মন্দিরের বারান্দায় বসে। বয়স তাদের ২৬-২৭-এর বেশি হবে না। তারা আমাদের পাশে চুপ করে বসে পূর্ণনাথ বাবুর কথা শুনতে থাকে। পূর্ণনাথ বাবু বলছেন, আজ থেকে ১০০ বা ১২০ বছর আগে এই গ্রামের অনেকেই নাকি সঞ্জীবনীকরণ জাদু জানতেন, যার দ্বারা মৃত মানুষকে পুনর্জীবিত করা সম্ভব ছিল। কিন্তু এই জাদুর একটি বিরূপ দিক ছিল, এই যে যদি কেউ কাজ করার সময় মন্ত্র বা রিচুয়ালে কোনো ভুল করে, তাহলে সেই লাশের মধ্যে পৈশাচিক শক্তির আবির্ভাব ঘটে এবং তারা তখন সামনে যাকে পায় তাকেই মেরে ফেলে। আর হতোও তাই। বেশিরভাগ সময়ই রিচুয়ালে কোনো না কোনো ভুল হতো, আর তখন যে জাদু করেছিল তার পরিবারের সবাইকে প্রাণ দিয়ে তার ভুলের মাসুল দিতে হতো। খুব কম লোক ছিলেন যারা এই কাজ সঠিকভাবে করতে পারতেন, কিন্তু বেশিরভাগ সময় ভুল হওয়ার কারণে আস্তে আস্তে অনেক মানুষ এই জাদু টোনার বিরোধিতা শুরু করে এবং এই সব বন্ধ করার জন্য আন্দোলন চালায়। তখন অনেকেই এই কাজ বন্ধ করে দেয় এবং যারা এই জাদু টোনা অতি সূক্ষ্মভাবে জানতেন, তারা সেই বিদ্যা পুঁথিবদ্ধ করে রেখে যান তাদের পরবর্তী বংশধরদের জন্য। এমনই একজন ছিলেন আচার্য শঙ্করেশ্বর অঘোরা। সবাই বলেন উনি নাকি এইসব জাদুবিদ্যা সব থেকে ভালোভাবে প্রয়োগ করতে পারতেন, আর প্রায় ১১০ বছর আগে উনি একটি পুঁথিতে সবকিছু লিখে রেখে যান। আর প্রায় ৮০ বছর পূর্বে তার সেই পুঁথিটি হাতে পায় তারই এক বংশধর, নাম রুদ্রান্দ্রনাথ অঘোরা। একে তোমরা খুব ভালোভাবেই চেনো। সেই ৯০-৯২ বছর বয়সী সেই বৃদ্ধ লোক যাকে তোমরা বনের গহীনে মন্দিরের প্রাঙ্গণে দেখেছিলে। পূর্ণনাথ বাবুর কথা শুনে তখন আমরা অবাক হয়ে যাই এবং অতীতের সাথে বাস্তবের মিল পেতে শুরু করি। পূর্ণনাথ বাবু বলেন, রুদ্রনাথ ছোটবেলা থেকে অনেক ধূর্ত প্রকৃতির একজন মানুষ ছিল। যে কোনো কাজ সে খুব চালাকির সাথে করতে পারত এবং তার কোনো প্রমাণও সে রাখত না। কিন্তু অন্যদিকে সে ছিল অত্যন্ত ভালো একজন ছাত্র। পাঠশালার শিক্ষকও মাঝে মাঝে তার জ্ঞানের পরিধির কাছে হার মানতেন। ২৬ বছর বয়সে সে বিয়ে করে এবং ৩ বছর পর তার ঘর আলো করে আসে ফুটফুটে এক কন্যা সন্তান। সবকিছু নিয়ে ভালোই চলছিল তার সংসার। গ্রীষ্মের কোনো এক সকালে সে তার ঘর মেরামত করার সময় মাটি খুঁড়তে গিয়ে মাটির নিচ থেকে একটি ছোট বাক্স খুঁজে পায়। বাক্সটি খুলে দেখতে পায় তার পূর্বপুরুষের রেখে যাওয়া সেই পুঁথি। ভালো ছাত্র হওয়ার কারণে খুব তাড়াতাড়ি রুদ্রনাথ পুঁথির সকল বিদ্যা শিখে যায় এবং মানুষের ওপর প্রয়োগ করার সিদ্ধান্ত নেয়। এ কাজের জন্য কোনো এক রাতে সে নদীর ওপারে ছোট কবরস্থান থেকে সদ্য কবর দেয়া একজন পুরুষের লাশ উঠিয়ে নিয়ে আসে এবং পরবর্তী রাত থেকে শুরু হয় রিচুয়াল। শুরুতে সবকিছু ঠিকভাবে চললেও শেষ মুহূর্তে গিয়ে ঘুমের ঘোরে সে কিছু ভুল করে বসে এবং তখন পুনর্জীবিত হওয়ার বদলে সেই লাশটি পরিণত হয় এক রক্ত পিপাসু পিশাচে এবং তৎক্ষণাৎ রুদ্রের স্ত্রীকে হত্যা করে সেই পিশাচ আর ঘরের বাইরে চলে যায় এবং গ্রামের আরো অনেক লোকদের সেই রাতেই নৃশংসভাবে হত্যা করে। পরের দিন আমার বাবা, যিনি এই মন্দিরের তৎকালীন পুরোহিত ছিলেন, তিনি তার ক্ষমতা বলে সেই পিশাচকে আটকাতে সমর্থ হন এবং এও জানতে পারেন যে কিভাবে এই পিশাচের আগমন ঘটেছে এই গ্রামে। তার কাছ থেকে সবকিছু জানার পর তিনি অগ্নিশর্মা হয়ে রুদ্রনাথের বাড়িতে যান এবং লাঠি দিয়ে তাকে তীব্রভাবে আঘাত করতে থাকেন এবং তাকে আধমরা করে ফেলেন। এরপর তাকে নিয়ে গ্রামের বাইরের সীমানায় ফেলে দেওয়া হয় এবং তার ঘরে আগুন লাগিয়ে দিয়ে সবাই চলে যায়।
কিন্তু সেই সময় সেই ঘরে রুদ্রনাথের মেয়ে ছিল, সে ওই আগুনে দগ্ধ হয়ে মারা যায়। রাতে রুদ্রনাথ মেয়েকে নিতে অনেক কষ্টে হামাগুড়ি দিয়ে আর গড়িয়ে গড়িয়ে তার বাড়ির কাছে আসে এবং দেখতে পায় তার বাড়ির অবস্থা। এরপর সে বাড়ির ভেতরে ঢুকে তার মেয়ের আধপোড়া লাশ দেখতে পায়। এই দৃশ্য দেখে সে কান্নায় ভেঙে পড়ে এবং গ্রামের সকলের ওপরে তীব্র ক্ষোভ তৈরি হয়। এরপর সে তার মেয়ের লাশ নিয়ে উত্তরের সেই জঙ্গলের ভেতরে পুরাতন মন্দিরে চলে যায় এবং সেখানে গিয়ে সেই রাতে শয়তানের পূজা করে এবং শয়তানকে সাক্ষী রেখে সে প্রতিজ্ঞা করে যে গ্রামের সবাইকে সে তার মেয়ের চেয়ে 100 গুণ বেশি কষ্ট দিয়ে মারবে। তখন সে সেই জায়গায় পুঁথিগত, মানে তার পূর্বপুরুষের পুঁথিতে যেভাবে উল্লেখ আছে সেইভাবে একটি বৃত্ত আঁকে এবং তার ভেতর তার মেয়েকে শুইয়ে দিয়ে বইয়ের সমস্ত মন্ত্র উল্টোভাবে পড়তে শুরু করে এবং এক পর্যায়ে তার মন্ত্রে সাড়া দেয় স্বয়ং শয়তান। সে রুদ্রনাথের মেয়েকে পরিণত করে প্রলয়ঙ্কারী এক পিশাচিনীতে। আর পরের দিন থেকেই গ্রামের ওপর নেমে আসে সেই অভিশাপ আর মৃত্যুর খেলা। গ্রামে একের পর এক লোক মরতে থাকে নৃশংসভাবে। কারো হাত নেই, কারো পা নেই, কারো মাথা নেই শরীর থেকে আলাদা করা। এভাবেই গ্রামের এদিক সেদিক পড়ে আছে বহু লোকের লাশ। শুরুতে গ্রামের লোক ভেবেছিল যে এটা কোনো হিংস্র পশুর কাজ, কিন্তু কিছুদিন পর তারা আসল ঘটনা জানতে পারে। গ্রামের কিছু যুবক মধু সংগ্রহ করতে উত্তরের বনের মধ্যে ঢোকে এবং সেই পরিত্যক্ত মন্দিরে দেখতে পায় রুদ্রনাথকে। একটি বাচ্চার মাথা বৃত্তের মধ্যে রেখে কারো পূজা করছিল সে। তখন সেই যুবকেরা বুঝতে পারে যে গ্রামের এই মৃত্যু মিছিলের পেছনের আসল রহস্য এই রুদ্রনাথ অঘোরা। তখন তারা গ্রামের দিকে ছুট লাগায় সবাইকে ডেকে নিয়ে আসার জন্য, কিন্তু পথিমধ্যে তাদের ওপর হঠাৎ আক্রমণ করে সেই পিশাচিনী। টেনে ছিঁড়ে ফেলে তাদের মাথা, ঘাড় কামড় দিয়ে রক্তপান করতে থাকে। তাদের মধ্যে একজন কোনোভাবে বেঁচে ফিরতে পারে, যদিও তার একটি হাত সেই পিশাচিনী ছিঁড়ে ফেলেছিল। সে গ্রামে এসে সবাইকে ঘটনা বলে। ওই দিন রাতেই সবাই দলবল আর হাতে মশাল নিয়ে ঢোকে সেই বনের ভেতরে, আর মন্দিরের কাছাকাছি গিয়েই দেখতে পায় রুদ্রনাথের রুদ্রমূর্তি। সারা শরীরে ছাই ভস্য মেখে সে নাচছে। সাধারণ কোনো নাচ নয়, মনে হচ্ছিল যেন তার নাচের সাথে সমগ্র আকাশ বাতাস প্রকম্পিত হচ্ছে। তখন গ্রামের মোড়লের নির্দেশে সুঠামদেহী কিছু লোকজন লাঠি নিয়ে ধরতে যায় রুদ্রনাথকে, আর ঠিক তখনই গাছের ওপর থেকে তার ওপর হামলা করে সেই অবয়ব, ছিন্ন ভিন্ন করে ফেলে তাদের শরীর। আর এইসব দেখে গ্রামের লোকরা যে যেদিকে পারে ছুটতে শুরু করে নিজেদের প্রাণ বাঁচাতে, আর পেছন থেকে রুদ্রনাথ হাসতে থাকে। ওই দিন রাতে সবাই দেখতে পায় রুদ্রনাথকে হাতে একটি ঘণ্টা নিয়ে সে গ্রামের রাস্তা দিয়ে দৌড়াচ্ছে আর বলছে, শ্মশান শ্মশান, ভদ্রপুর এখন শ্মশান। এই সব দেখে সবাই অনেক বেশি ভয় পেয়ে যায়। পরদিন সকাল থেকেই গ্রাম ছাড়তে শুরু করে তারা। আর মাত্র কয়েকদিনের ব্যবধানে সেই গ্রাম আসলেই শ্মশানে পরিণত হয়। চারিদিক শুধু মানুষের আহাজারি। এই সব সমস্যার সমাধান করতে গিয়ে কিছুদিন পরেই মন্দিরের প্রাঙ্গণেই এক সভা হয়। সেখানে সবাই আমার বাবার কাছে আকুতি মিনতি করতে থাকেন সকলকে এই সমস্যা থেকে বের করে নিয়ে আসার জন্য। আমার বাবা তখনও এসব দেখে চুপ ছিলেন, তবে আর চুপ থাকতে পারলেন না। তিনি সিদ্ধান্ত নেন তিনি সবাইকে রক্ষা করতে কিছু একটা করবেন। তাই সবার কাছ থেকে তিনি 3 দিন সময় চেয়ে নেন এবং সবাইকে বলেন এই 3 দিন ঘর থেকে জরুরি কাজ ছাড়া বের না হতে। সেদিন রাত থেকেই তিনি তার সমস্ত পুঁথি আর গ্রন্থ ঘাঁটতে শুরু করেন উপায় খোঁজার জন্য, কিন্তু তেমন কিছু পাচ্ছিলেন না। আর দেখতে দেখতে চলে যায় আরও 3 দিন। সেদিন ছিল গ্রামের বাৎসরিক কালী পূজা। সকাল থেকেই সবাই বিভিন্ন পূজা সামগ্রী নিয়ে মন্দিরে আসতে থাকে। বিকাল নাগাদ মন্দির প্রাঙ্গণ মনোরম হয়ে ওঠে। আমার বাবা সকল রকম প্রস্তুতি শেষ করে যেই না পূজায় বসতে যাবেন, হঠাৎ কোথা থেকে দমকা বাতাস ধেয়ে আসে আর মন্দিরের সব মশাল নিভিয়ে দেয়। এক মুহূর্তে সকল কলরব পরিণত হয় আহাজারিতে। সকলের ওপর আক্রমণ করে সেই পিশাচিনী
এবং রুদ্রনাথ হাতে থাকা খড়গ দিয়ে সবার ওপর আঘাত করতে থাকে, আর সেই পিশাচিনিও সবার শরীর টেনে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলে। এসব দেখে আমার বাবা কোনোভাবেই বুঝতে পারছিলেন না যে মন্দিরের এই পবিত্র স্থানে কিভাবে এই অবয়ব প্রবেশ করলো। ঠিক তখনই সেই অবয়ব বাবার ওপর আক্রমণ করতে এগিয়ে আসে এবং বাবা তখন তার মন্ত্র বলে সেই পিশাচিনিকে তার থেকে দূরে সরিয়ে দেন এবং রুদ্রনাথকে লাথি মেরে ফেলে দিয়ে একটি লাঠি দিয়ে তার উপর আঘাত করে তাকে অচেতন করে ফেলেন, আর একটি মশাল জ্বালিয়ে হাতে নেন। মশালের আগুন দেখে সেই পিশাচিনি ভয়ে সেই জায়গা থেকে পালায়। পরের দিন সবার সামনে রুদ্রনাথকে বেঁধে বেদম আঘাত করা হয়, কিন্তু সে কোনো কথাই মুখ থেকে বের করে না, উল্টো হাসতে থাকে আর বলতে থাকে যে কেউ বাঁচবে না, আজ নয়তো কাল সবাই মরবে। তখন মোড়লের নির্দেশে তাকে নিয়ে গিয়ে একটি ঘরে বন্ধ করে রাখা হয়। আর বাবা তখন সবাইকে বলেন এই গ্রামের ওপর আর কোনো দেবতার আশীর্বাদ নেই, কারণ রুদ্রনাথ তার মায়াজাল দিয়ে এই গ্রামকে বন্ধ করে দিয়েছে, তাই কোনো দৈব শক্তি আমাদের কোনোভাবেই সাহায্য করতে পারবে না। আর এই জন্যই গতকালের পূজার সময় সবকিছু ওলটপালট হয়ে গিয়েছিল, আর সেই পিশাচিনি মন্দিরে ঢুকতে পেরেছিল। তখন সবাই বাবার কাছ থেকে উপায় জানতে চাইলে তিনি বলেন শেষ একটা উপায় আছে, অষ্টদিক বন্ধন। একমাত্র এর মাধ্যমেই গ্রামের সবাইকে রক্ষা করা যায়। অষ্টদিক বন্ধন সম্পর্কে হয়তো অনেকেই জানেন, আর যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি, এটি একটি প্রাচীন বন্ধকরণ পদ্ধতি, যার মাধ্যমে অশুভ কোনো শক্তিকে কোনো স্থানে প্রবেশ করতে বাধা দেয়া হয়। আর এ বন্ধন এতই শক্তিশালী যে কোনো শুভ শক্তিও এই বন্ধন ভেদ করে ঢুকতে পারবে না। সম্প্রতি সাউথে একটি অষ্টদিক বন্ধন নিয়ে সিনেমা বানানো হয়েছে। বাবা আরও বলেন যে এই অষ্টদিক বন্ধন চলাকালীন সময়ে কেউ যদি গ্রামের সীমানা অতিক্রম করে তাহলে এই বন্ধন নষ্ট হয়ে যাবে এবং সেই পিশাচিনি পুনরায় গ্রামে প্রবেশ করবে। এরপর সকলের সম্মতিতে শুরু হয় অষ্টদিক বন্ধনের কাজ। সবাই মিলে গ্রামের চারদিকে তৈরি করেন বেড়া, যাতে কেউ ভেতরে ঢুকতেও না পারে, বাইরে যেতেও না পারে। আর সেখানে বসানো হয় কড়া পাহারা। এরপর বাবা অন্যান্য গ্রাম থেকে অনেক শাস্ত্রযোগ্য পুরোহিতদের নিয়ে আসেন এবং নানা রিচুয়ালের মাধ্যমে সেই পিশাচিনিকে গ্রামের সীমানা থেকে কিছু সময়ের জন্য সরিয়ে দিয়ে অষ্টদিক বন্ধনের কাজ শেষ করেন। এরপর থেকে সমস্যা কিছুটা কমতে থাকে, গ্রামে মানুষের মৃত্যু বন্ধ হয়, কিন্তু কয়েকদিনের মধ্যে গ্রামে বসন্ত রোগ ছড়ায়। বাবা বুঝতে পারেন যে এই সব রুদ্রনাথ করছে। সে কালো জাদুর দ্বারা এই বসন্ত রোগের আবির্ভাব ঘটিয়েছে। তখন রুদ্রনাথকে সেই ঘর থেকে বের করে আনা হয় এবং তাকে এসব বন্ধ করতে বলা হয়, কিন্তু সে নারাজ। এরপর আমার বাবা তীব্র ক্রোধান্বিত হয়ে তাকে নানাভাবে অত্যাচার করতে থাকেন, কিন্তু মনে হচ্ছিল যেন তার উপর এসবের কোনো প্রভাবই পড়ছে না। এদিকে বসন্ত রোগে গ্রামের মানুষ মরতে থাকে, আর অষ্টদিক বন্ধন থাকার জন্য গ্রামের ভেতর কোনো ঔষধ বা ডাক্তার আনা সম্ভব হচ্ছিল না। এরপর আমার বাবা নিয়ে বসেন এক ভয়ঙ্কর সিদ্ধান্ত যে তিনি জীবন দিয়ে হলেও গ্রামের সবাইকে রক্ষা করবেন। এই উদ্দেশ্যে তিনি কাউকে জানতে দেন না যে তিনি কি করবেন। গ্রামের বলিষ্ঠ কিছু লোকজনকে নিয়ে তিনি শুরু করেন তার কাজ। প্রথমে তিনি রুদ্রবেশে, মানে লাল ধুতি, হাতে লাল রুদ্রাক্ষ আর কপালে লাল সিঁদুর লাগিয়ে নিজের হাত কেটে রক্ত দিয়ে মা কালীর পূজা করেন এবং সেই লোকদের নির্দেশ দেন যে রুদ্রনাথকে বন্দি করে নিয়ে আসার জন্য। আর এমনভাবে বন্দি করতে হবে যেন সে কিছু দেখতে না পায়, নিজের জিভ এবং হাত নাড়াতে না পারে। বাবার কথা মতো সেই লোকগুলো রুদ্রনাথকে নিয়ে আসে এবং বাবা তার পূজা শেষ করে মন্দিরে একজোড়া ত্রিশূল নিয়ে বের হন। এরপর তিনি রুদ্রনাথের হাত কেটে কিছুটা রক্ত একটা বাটির মধ্যে নিয়ে কিছু মন্ত্র জপ করেন এবং সেই রক্ত একটি কুকুরকে দিয়ে পান করান। আর সেই কুকুর যে আপনাদের মন্দিরের কাছে যেতে বাধা দিয়েছিল সেই। এরপর বাবা কিছু তাবিজ আর একটি কুচকুচে কালো ছাগল নিয়ে সেই লোকগুলোর সাথে রুদ্রনাথকে নিয়ে সেই পুরনো মন্দিরের দিকে যাত্রা করেন। আর অষ্টদিক বন্ধন ভেঙে তিনি বনে প্রবেশ করেন। আর এই ঘটনা তখন সীমান্ত রক্ষীরা মোড়লকে এসে জানায়।
আর মোড়ল তখন ভীত হয়ে সবাইকে নিয়ে দ্রুত সেই মন্দিরের দিকে যাত্রা শুরু করে। ততক্ষণে বাবা বনে প্রবেশ করেছেন, আর তখনই হাড় কাঁপানো গর্জন করে পিশাচিনী তাদের ওপরে হামলা করে। বাবা তখন সেই লোকগুলোকে বলেন, যাই হয়ে যাক না কেন রুদ্রনাথকে তারা যেন না ছাড়ে। এরপর বাবা তার গলায় থাকা রুদ্রাক্ষ হাতে পেঁচিয়ে নেন এবং সেই পিশাচিনীর গলা চেপে ধরেন এবং এক ধাক্কা দিয়ে তাকে দূরে ফেলে দেন। এরপর দ্রুত সেই মন্দিরের ভেতর তিনি প্রবেশ করেন এবং সেখানে রুদ্রনাথের মেয়ের পচা গলা লাশ দেখতে পান। সাথে ছিল 3 চোখওয়ালা একটি শয়তানের মূর্তি। বাবা তখন সমস্ত শক্তি দিয়ে সেই মূর্তিটি তুলে ভেঙে ফেলেন এবং তার হাতে থাকা অনেকগুলো তাবিজের মধ্যে একটি তাবিজ সেই লাশের ওপর রেখে আগুন লাগিয়ে দেন। তখন সেই পিশাচিনী তীব্র আর্তনাদ করতে করতে সেইখানে উপস্থিত হয় এবং সাথে সাথে শুরু হয় প্রলয়ঙ্কারী ঝড় বৃষ্টি। ঝড়ে যেন বড় বড় গাছের মাথাগুলো ভেঙে পড়ছিল। এর মধ্যে গ্রামের অন্যরাও হাজির হয় সেই জায়গায়। এরপর বাবা সেই মন্দিরের সামনে সেই কালো ছাগলটিকে বলি দেন এবং তার রক্ত একটি পাত্রের মধ্যে নিয়ে মন্দিরের ভেতরে রাখেন। আর রক্তের গন্ধ পেয়ে যখনই সেই পিশাচিনী সেই মন্দিরে ঢোকে, বাবা সাথে সাথে সেই মন্দিরের দরজা তালা বন্ধ করে দেন এবং হাতে থাকা রুদ্রাক্ষ এবং তাবিজগুলো শক্ত করে বেঁধে দেন সেই তালার সাথে। এরপর বিভিন্ন মন্ত্র খোদাই করা কিছু কাগজও লাগিয়ে দেন সেই দরজায় এবং বলি দেয়া সেই ছাগলের মাথাটি মন্দিরের দরজার উপরে রেখে দেন। এরপর তিনি করেন সবাইকে রীতিমতো অবাক করে দেওয়ার মতো একটা কাণ্ড। সেই ত্রিশূল জোড়া তিনি নিজেই নিজের পেটের মধ্যে ঢুকিয়ে দেন এবং নিজের রক্তে সেই ত্রিশূল জোড়া ভিজিয়ে সেই দরজার সামনে আড়াআড়ি করে লাগিয়ে দেন। এরপর তিনি সেই লোকগুলোকে বলেন রুদ্রনাথকে মুক্ত করতে, কারণ তার সকল শক্তি তখন নষ্ট হয়ে গিয়েছিল। এরপর লোকগুলো রুদ্রনাথকে ছেড়ে দেয় আর রুদ্রনাথ পাগলের মতো চিৎকার করতে করতে বনের গহীনে মিলিয়ে যায় এবং বাবা তখন লুটিয়ে পড়েন। পরবর্তীতে সবাই মিলে বাবাকে বাড়িতে নিয়ে আসেন এবং অনেক বৈদ্য কবিরাজ ডাক্তার দিয়ে তার চিকিৎসা করানো হয়, কিন্তু বাবা আর সুস্থ হননি। 4 দিনের মাথায় তীব্র কষ্ট আর যন্ত্রণা নিয়ে তিনি মারা যান। মারা যাওয়ার আগে তিনি সবাইকে বলে যান যে ওই পিশাচিনী আর কোনো ক্ষতি করতে পারবে না, আর ওই মন্দিরের মহাবন্ধন ছিন্ন করে সে বের হয়ে আসতে পারবে না। কিন্তু কেউ যদি সেই মন্দিরের দরজা খোলে তাহলে কিন্তু পিশাচিনী আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে এবং সৃষ্টি করবে এক মৃত্যুর মহাপ্রলয়। আর সেই কুকুরটি এই মন্দির পাহারা দেবে এখন থেকেই, আর কেউ ওই মন্দিরের কাছে গেলে তাকে প্রতিহত করার চেষ্টা করবে। আর রুদ্রনাথের মধ্যে কোনো ক্ষমতা অবশিষ্ট নেই, সকল ক্ষমতা সেই কুকুরের মধ্যে স্থানান্তরিত করা হয়েছে। তাই রুদ্রনাথ সেই মন্দিরের দরজা খুলতে পারবে না। আর বাবা শেষ মুহূর্তে আমাকে তার কাছে ডাকেন, আমাকে মন্দিরের সকল কাজভার দেন এবং রুদ্রনাথের সেই পুঁথিটি আমার হাতে তুলে দেন এবং সাবধানে রেখে দিতে বলেন। এই বলে পূর্ণনাথ বাবু থামেন, আর তার কথায় মন্দিরে উপস্থিত সবাই একাধারে শিহরিত এবং বিস্মিত হয়। সূর্য ততক্ষণে রাতের আঁধারে বিলীন হয়ে গিয়েছে। চারিদিকে খুটখুটে অন্ধকার আর শরীর হিম করে দেয়া এক মৃদু বাতাস বয়ে যাচ্ছে। পূর্ণনাথ বাবু সেই 4 জন যুবকের দিকে আঙুল দেখিয়ে বলেন, আমার বাবাকে যে 4 জন লোক সেই রাতে সাহায্য করেছিল সেই পিশাচিনীকে বন্দি করতে, এরা তাদেরই ছেলে। আমার বাবা মারা যাওয়ার কিছুদিন পরই এদের বাবারাও মারা যায় কিছু অজানা কারণে, আর এরা এসেছে আমাদের সাহায্য করার জন্য। আমি তখন পূর্ণনাথ বাবুকে বললাম যে এখন তাহলে আমাদের কি করণীয়। পূর্ণনাথ বাবু আমাদের কিছু বলতে যাবেন, হঠাৎ একটি ঘণ্টার শব্দ আমাদের কানে ভেসে এলো, আর তৎক্ষণাৎ মন্দিরের বারান্দা ছেড়ে একটু এগিয়ে নদীর পাড়ে গিয়ে আমরা দাঁড়াই এবং দেখতে পাই অন্ধকারের মধ্যেও কেউ একজন ঘণ্টা বাজাতে বাজাতে ছুটে চলেছে ঝোপ জঙ্গলের মধ্য দিয়ে। পূর্ণনাথ বাবু বলে ওঠেন, রুদ্রনাথ। আমিও তখন ভালোভাবে বুঝতে পারি, হ্যাঁ, এই তো সেই মন্দিরের 90-92 বছর বয়সী বৃদ্ধ। কিছুক্ষণ পর গ্রামের উত্তর দিক থেকে তীব্র আর্তনাদ আর মানুষের আহাজারির শব্দ ভেসে আসে। আমরা সকলে তখন হাতে মশাল নিয়ে সেই দিকে ছুটে যাই। গিয়ে দেখি এক ভয়ানক দৃশ্য।
সেই পিশাচিনী গ্রামের 5-6 জন লোককে আক্রমণ করেছে। কি করুণ দৃশ্য! এরপর পূর্ণনাথ বাবু তখনই গ্রামের পঞ্চায়েত প্রধান সহ সকলকে ডেকে পাঠান এবং একটি আলোচনা সভা করেন। সভায় ঠিক করা হয় যে গ্রামের কেউ সন্ধ্যার পরে বাইরে যাবে না। 2-3টি পরিবার এক জায়গায় থাকবে, তাতে করে তাদের মধ্যে সাহস সঞ্চিত হবে এবং রাতে যদি কারো বাইরে যাওয়ার দরকার হয় তাহলে 3-4 জন মিলে একসাথে মশাল জ্বালিয়ে বাইরে বের হবে। তাদের এই সিদ্ধান্ত সবাই মেনে নেয়। এরপর আমি, রবিন এবং পূর্ণনাথ বাবু মন্দিরে ফিরে আসি এবং রাতের খাওয়া শেষ করে ঘরে বসে কথা বলতে থাকি। তখন পূর্ণনাথ বাবু হঠাৎ উঠে যান এবং কিছুক্ষণ পর হাতে করে একটি লাল কাপড়, সেই কাপড়টিতে মোড়ানো কিছু একটা নিয়ে আসেন। এরপর সেই কাপড় সরিয়ে বের করেন সেই পুনর্জীবিতকরণ মন্ত্র সম্বলিত পুঁথিটি। আমাদের বলেন, আমি খুব সাবধানতার সাথে পুঁথিটি লুকিয়ে রেখেছিলাম। আমার বাবা এটি আমার হাতে তুলে দিয়েছিলেন যেন এটি কারো হাতে না পড়ে, কিন্তু ভাবিনি যে কখনো এই পুঁথিটি আমাকে বের করতে হবে। হয়তো সবই ভাগ্যের খেলা। আগামী 9 দিন, তারপর পূর্ণ অমাবস্যা এবং মন্দিরের বার্ষিক কালী পূজা। তো কাল থেকেই আমাদের পূজার প্রস্তুতি আমরা শুরু করব এবং সেই পুজোর রাতে এই গ্রামকে আমরা সেই পিশাচিনীর অভিশাপ থেকে মুক্ত করব। ওই দিন রাতের মতো আমরা সকলে ঘুমিয়ে যাই। সকাল থেকে শুরু হয় আমাদের পূজা প্রস্তুতি। যেহেতু আমার পায়ে আঘাত লেগেছিল তাই আমি বেশি দৌড়াদৌড়ি করিনি। মণি আর আমি মিলে মন্দিরের বারান্দায় বসে মন্দির সাজানোর জন্য বিভিন্ন কালারের কাগজ কাটছিলাম এবং রবিন সেই 4 যুবককে নিয়ে নদীর পাড়ে বাঁশঝাড় থেকে বাঁশ কেটে নিয়ে এসে মন্দিরের সামনে সকলের বসার জন্য প্যান্ডেল তৈরি করছিল এবং পূর্ণনাথ বাবু পূজার সকল তদারকি করছিলেন। কিছুক্ষণ পর হঠাৎ সবার চোখের আড়ালে পূর্ণনাথ বাবু আমাকে মন্দিরের পেছনে নিয়ে যান এবং আমার হাতে একটি ছোট পুঁটলি দিয়ে বলেন সেটি খুব সাবধানে আমার কাছে রেখে দিতে এবং কোনোভাবেই তা আমার কাছ থেকে আলাদা না করতে। এরপর আমি তাকে জিজ্ঞাসা করি যে সবার সামনে কেন তিনি এটা আমাকে দিলেন না। তখন পূর্ণনাথ বাবু রহস্যজনক একটা হাসি দিয়ে বলেন, হনিশ, আশেপাশের অনেক চোখ আমাদের উপরে নজর রাখছে, তাই আমাদের সর্বদাই সাবধানে থাকতে হবে। আশেপাশে সবাইকে সবসময় বিশ্বাস করা যাবে না। কথাটি বলেই পূর্ণনাথ বাবু দ্রুত মন্দিরের সামনের দিকে চলে যান এবং আমাকে বলেন আমি যেন কিছু সময় পর অন্য দিক দিয়ে মন্দিরের সামনে চলে যাই। তো তার কথা মতো আমি তাই করি, কাউকে কিছু বুঝতে দেই না এবং আমি এরপরও যখন মন্দিরের সামনে যেতে থাকি পথে আমি আমার পেছনে কারো উপস্থিতি টের পাই। কেউ যেন আমার পেছনে আছে, আমাকে গোপনে ফলো করছে। আমি দ্রুত পেছনে তাকাতেই দেখি মন্দিরের দেয়ালের পাশ থেকে একটি ছায়ামূর্তি দ্রুত সরে গেল। আর তখন পূর্ণনাথ বাবুর কথাটা আমি কিছুটা আন্দাজ করতে পারলাম যে উনি হয়তো আগেই বুঝতে পেরেছিলেন কেউ আমাদের কাজকর্মের ওপরে নজর রাখছে। তখন সেই পুটলিটা সাবধানে আমার পকেটের মধ্যে রেখে আমি মন্দিরের সামনে চলে আসি এবং মনির সাথে বসে পুনরায় কাজ করতে থাকি। সেদিন বিকেলবেলায় আমি মনিকে নিয়ে আশেপাশে একটু ঘুরতে বের হই। সন্ধ্যা হওয়ার আগে মন্দিরে ফিরে আসি এবং দেখি যে মন্দিরে 2টি যজ্ঞ কুণ্ডলী তৈরি করা হয়েছে। এটা দেখে মনি পূর্ণনাথ বাবুকে জিজ্ঞাসা করেন যে, কর্তা, প্রতিবার পুজোর সময় তো 1টি কুণ্ডলী তৈরি করা হয়, তাহলে এবার 2টি কেন? উত্তরে পূর্ণনাথ বাবু বলেন, গ্রামের মঙ্গল কামনায় এবার বিশেষ যজ্ঞ হবে, তাই এবার 1টির বদলে 2টি কুণ্ডলী। তো দেখতে দেখতে চলে যায় পুজোর দিন। ততদিন পর্যন্ত সবাই পূর্ণনাথ বাবুর কথা মতো একসাথে ছিল, 3-4টি করে পরিবার একসাথে, তাই সেই পর্যন্ত পিশাচিনী কাউকে মারতে পারেনি। পুজোর দিন সকাল থেকেই চারিদিকে হই হই রব। সবাই নানান রকম সামগ্রী নিয়ে আসছিল পুজোর অর্পণ করতে। এত কিছুর মধ্যেও আমি হঠাৎ পূর্ণনাথ বাবুর দিকে খেয়াল করলাম। দেখলাম উনি অনেকটা গম্ভীর হয়ে আছেন। আমি তার কাছে গিয়ে তার গাম্ভীর্যের কারণ জানতে চাইলে উনি বলেন, আজকে আমার একটি বড় পরীক্ষা। জানি না কপালে কি লেখা আছে, এইসব ভেবেই আমি একটু চিন্তিত। যদিও আমি জানতাম না যে উনি কিসের পরীক্ষার কথা বলছেন, তাও তাকে সাহস দিয়ে বললাম, চিন্তা করবেন না, ভগবান আপনার মতো লোককে সাহায্য করবে না তো কাকে সাহায্য করবে, আপনি আস্থা রাখুন। আমার কথায় উনি মুচকি হাসলেন এবং আমার কাঁধে হাত রেখে ঘরে চলে গেলেন। রাত 11টায় পুজো শুরু হবে। তখন বাজে রাত 8টা।
হঠাৎ ৫-৬ জন সাধু বেশি লোক মন্দিরে উপস্থিত হলেন। ওনাদের কেউ চিনতেন না, তাই সবাই একটু দ্বিধাগ্রস্ত হয়ে পড়লেন নিজেদের মধ্যে এবং তারা কথা বলাবলি শুরু করলেন। এর মধ্যে পূর্ণনাথ বাবু তার পুজোর বেশে ঘর থেকে বের হয়ে আসলেন এবং সবাইকে উদ্দেশ্য করে বললেন, কেউ কোনো চিন্তা করবেন না, আমি ওনাদের ডেকেছি, আমি মন্দিরের পুজোয় বসবো এবং তারা গ্রামের শান্তি কামনায় যজ্ঞ করবে। এরপর পুজো ও যজ্ঞ একসাথে হলো। গ্রামের সব লোক মন্দিরের সামনে সামিয়ানার নিচে বসে পুজো দেখছিলেন। কিছুক্ষণ পর হঠাৎ কোথা থেকে একটি শূকরের মাথা উড়ে এলো এবং সেই যজ্ঞের আগুনে পড়তে যাচ্ছিল, কিন্তু রবিন তার আগে সেটা ধরে ফেলে এবং দূরে ছুঁড়ে ফেলে। আমরা তখন বুঝতে পারি যে পিশাচিনী চলে এসেছে ক্ষতি করতে। আমরা এবং সেই 4 জন যুবক মিলে হাতে মশাল নিয়ে তৈরি থাকি, হঠাৎ করে আসা বিপদ যেন মোকাবেলা করতে পারি। এরপর পূর্ণনাথ বাবু বলেন ঘরে গিয়ে পুনর্জীবিতকরণ পুঁথিটি নিয়ে আসতে। এরপর আমি ঘরে ঢুকি এবং দেখি পুরো ঘর তছনছ হয়ে আছে। এরপর সেই গোপন জায়গা থেকে আমি পুঁথিটি বের করি, বাইরে নিয়ে যাই এবং যজ্ঞ করা সেই পুরোহিতদের মধ্যে একজন এসে পুঁথিটি আমার হাত থেকে নিয়ে যান এবং সাথে সেই পুটলিটাও চান। আমি তখন তার কথায় অবাক হই এবং ভাবি যে সে পুটলির কথা জানলো কিভাবে। এরই মধ্যে পূর্ণনাথ বাবু বলেন পুটলিটি তার হাতে দিয়ে দিতে। আমি তখন দ্রুত সেই পুটলি বের করে দেই এবং যেই না পুটলিটি তার হাতে দিতে গিয়েছি, কোথা থেকে মণি ছুটে এসে আমার হাত থেকে সেই পুটলি নিয়ে দৌড় দেয় এবং মন্দিরের পাশে পাহাড়ে থাকা 2 জন লোক তাকে ধরে ফেলে এবং পূর্ণনাথ বাবুর কাছে নিয়ে যায়। আমি তখন মনির চোখে অন্যরকম এক রাগ দেখতে পাই। যেই ছেলেকে প্রথম দিন থেকেই আমি হাসি খুশি দেখেছিলাম, হঠাৎ সেই ছেলের মধ্যে আমূল পরিবর্তন কেন এলো, এটাই ভাবতে থাকি। ততক্ষণে পূর্ণনাথ বাবু মন্দির থেকে বের হয়ে এসে মনির হাত থেকে সেই পুটলিটি ছিনিয়ে নেন এবং সেই পুরোহিতের হাতে দিয়ে বলেন যজ্ঞ শেষ করতে। এরপর আমাদের সবাইকে উদ্দেশ্য করে বলেন মণি হচ্ছে রুদ্রনাথের ছেলে। এটা শুনে যেন আমাদের সকলের পায়ের নিচ থেকে মাটি সরে যায়। আমি যেন বিশ্বাস করতে পারছিলাম না। পূর্ণনাথ বাবু বললেন যেদিন রুদ্রনাথের ঘরে আগুন দেয়া হয়েছিল সেই দিন মণি ঘরে ছিল না, তাকে রুদ্রনাথের শ্যালক বাইরে নিয়ে গিয়েছিল, তাই সে বেঁচে যায়। আর পরবর্তীতে রুদ্রনাথের সাথে মিল রেখে আমাদের গ্রামের ক্ষতি করতে আসে, কিন্তু তার জন্য তার গ্রামের ভেতরের খবর দরকার ছিল, তাই সে পরিচয় লুকিয়ে গ্রামে থাকতে শুরু করে এবং ভেতর থেকে খবর দিয়ে রুদ্রনাথকে সাহায্য করতে থাকে। ওর ওপর আমার কোনো সন্দেহ তখনও ছিল না, কিন্তু একদিন গভীর রাতে আমি তাকে দেখতে পাই উত্তরের বনের ভেতরে ঢুকতে এবং অচেনা কারো সাথে কথা বলতে। তখন থেকেই তার ওপর আমার সন্দেহ তৈরি হয়। সন্দেহ আরো গাঢ় হয় যখন আমি দেখতে পাই যে মণি সব জায়গায় আমার পিছু নিচ্ছে এবং লুকিয়ে সব জায়গায় আমাদের কথা শুনছে। আর সেই পুটলি নিয়ে দৌড় দেওয়ার কারণ হচ্ছে এর মধ্যে থাকা 8টি সীমানার মাটি অষ্টদিক বন্ধনের জন্য দরকার। তার কথায় আমি বুঝতে পারি যে সেই পুরোহিত আসলে গ্রামকে বন্ধ করছে যেন সেই পিশাচিনী গ্রামে ঢুকতে না পারে, এবং এও বুঝতে পারি যে মণিকে বোকা বানাতে তিনি লোকচক্ষুর আড়ালে এই কাজটি করছিলেন। পূর্ণনাথবাবু আরও বলেন যে মণি জানতো আমি অষ্টদিক বন্ধনের প্রস্তুতি নিচ্ছি এবং এর জন্য গ্রামের 8 দিকের মাটি নিয়ে এসেছি, তাই সে সেটি হাতানোর মতলব করছিল। এজন্য পুটলিটি আমি আমার কাছে রাখিনি যেন কেউ সন্দেহ না করে। আর সেটি খুঁজতেই সে আমার ঘর তছনছ করেছে, কিন্তু খুঁজে পায়নি। যখন জানতে পারে যে এখানে অষ্টদিক বন্ধনের জন্য যজ্ঞ হচ্ছে, তখন তারা সেই শূকরের মাংস ছুঁড়ে মারে। কি দোষ ছিল আমার? মণি চিৎকার করে বলে। উনি তো কারো ক্ষতি করতে চায়নি এবং মৃত মানুষকে জীবিত করতে চেয়েছিল শুধু। কি দোষ ছিল আমার বোনের? বিনা কারণে তাকে পুড়িয়ে মারা হলো। সেই জায়গায় উপস্থিত কেউ তার কথার উত্তর দিতে পারছিল না। তখন পূর্ণনাথবাবু বলেন, মানছি তোমার উপরে অন্যায় হয়েছে, কিন্তু তোমার বাবা যা করেছিল তা প্রকৃতির নিয়মের বাইরে, আর তাই তিনি শাস্তি পেয়েছেন। এরপর মণি বলে, এখন আমরা সবাইকে শাস্তি দেব। এরপর সেই প্রহরীর হাতে কামড় দিয়ে সে দৌড়ে গিয়ে নদীতে ঝাঁপ দেয়। রবিন তাকে ধরতে পেছনে পেছনে দৌড় লাগায়, কিন্তু ধরতে পারে না, ফিরে আসে। পূর্ণনাথ বাবু বলেন, থাক, ওকে যেতে দাও। এরপর তিনি গিয়ে পুনরায় পূজায় বসেন এবং পূজা শেষ করেন। অন্যদিকে অষ্টদিক বন্ধনের কাজও চলছিল। এরপর পূর্ণনাথ বাবু সবাইকে নিশ্চিন্তে
বাড়ি চলে যেতে বলেন এবং সকল প্রহরীদের নির্দেশ দেন গ্রামের সীমানা পাহারা দেবার জন্য। গ্রামে যেন কেউ ঢুকতে না পারে, কারণ সেই অষ্টদিক বন্ধন ভেঙে যাবে এবং সেই পিশাচিনী গ্রামে ঢুকে আবার মৃত্যুর তাণ্ডব চালাবে। এরপর তার কথা মতো সকল গ্রামবাসী ঘরে ফিরে যায় এবং প্রহরীরা সীমানা পাহারা দিতে চলে যায়। আমি, রবিন এবং পূর্ণনাথ বাবু এরপর মন্দিরের কিছু কাজ শেষ করে রাত 2:20 নাগাদ ঘরে চলে আসি এবং ঘুমিয়ে পড়ি। হঠাৎ কিছুক্ষণ পরে চিৎকার চেঁচামেচিতে আমাদের ঘুম ভাঙে। ঘরের লাইট জ্বালিয়ে দেখি 3:07। ঘড়ি দেখে আমরা ঘরের বাইরে আসি এবং দেখি মন্দির প্রাঙ্গণে অনেক লোক জমা হয়েছে। পূর্ণনাথ বাবু তাদের কি হয়েছে জিজ্ঞাসা করতেই তারা বলে, পিশাচিনী গ্রামে মৃত্যুর তাণ্ডব চালাচ্ছে। গ্রামের মোড়ল এবং তার পরিবার সবাইকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। পূর্ণনাথ বাবু বিস্মিত হন এবং বলেন, এ কিভাবে সম্ভব? শুধু অশুভ শক্তি কেন, কোনো শুভ শক্তিও এই অষ্টদিক বন্ধন ভাঙতে পারে না। তাহলে সেই পিশাচিনী কিভাবে গ্রামে ঢুকলো? নিশ্চয়ই কেউ এর মধ্যে গ্রামের সীমানা অতিক্রম করেছে, যেই কারণে অষ্টদিক বন্ধন ভেঙে গেছে। এরপর আমরা সবাই মিলে মশাল জ্বালিয়ে গ্রামের সীমানার কাছে গিয়ে দেখি পূর্ব দিকের সীমানায় প্রহরীরা অচেতন হয়ে পড়ে আছে, আর সীমানার তার কাটা দিয়ে 17-18 বছরের কোনো এক ছেলে চলে গেছে, তার পায়ের ছাপ। তখনই আমরা বুঝতে পারি যে নিশ্চয়ই মণিগন্ধন এই অষ্টধিক বন্ধন ভেঙেছে এবং সেই পিশাচিনীকে গ্রামে প্রবেশ করতে দিয়েছে। এরপর আমরা যখনই সেই জায়গা ত্যাগ করে গ্রামের রাস্তায় উঠি, তখন সেই পিশাচিনী, রুদ্রনাথ এবং মণি একসাথে আমাদের ওপরে আক্রমণ করে। গ্রামের লোকজন কিছু বুঝে ওঠার আগেই তারা মানুষকে নৃশংসভাবে মারতে শুরু করে। এই দেখে পূর্ণনাথ বাবু নিজেকে আর ধরে রাখতে পারেননি। তিনিও তার বাবার মতো রুদ্র মূর্তি ধারণ করেন এবং দৌড়ে গিয়ে মন্দিরের ভেতর থেকে মা কালীর হাতে থাকা খড়গোটা নিয়ে আসেন এবং এক কোপে রুদ্রনাথের মাথা তার দেহ থেকে আলাদা করে ফেলেন। এরপর গ্রামের লোকজন মণিকে ধরে নিয়ে যায় এবং তাকে এলোপাথারি পেটাতে শুরু করে। এক পর্যায়ে সেও মারা যায়। নিজের বাবা আর ভাইয়ের মৃত্যু দেখে সেই পিশাচিনী আরো ক্ষিপ্র হয়ে ওঠে এবং আমাদের দিকে হামলা করতে আসে, কিন্তু এর আগেই পূর্ণনাথ বাবু তার বাবার দেয়া সেই প্রাচীন রুদ্রাক্ষের মালা নিজের হাতে পেঁচিয়ে সেই পিশাচিনীর গলা চেপে ধরেন। এরপর সেই অবস্থাতেই তিনি পিশাচিনীকে নিয়ে উত্তরে সেই পুরনো মন্দিরের দিকে যেতে থাকেন এবং সেই যুবকদের বলেন নদীর পাড়ের শ্মশানের, অর্থাৎ সেই শ্মশানে একটা অশ্বত্থ গাছ আছে, তার একটি বড় ডাল কেটে নিয়ে আসতে। এরপর তিনি মন্দিরের বারান্দায় বসেন এবং রুদ্রাক্ষের মালা হাতে জোরে জোরে মন্ত্রপাঠ করতে থাকেন। তার নাক কান দিয়ে অনবরত রক্ত ঝরছে। এরপর পূর্ণনাথ বাবু তার কাছ থেকে বের করেন পুনর্জীবিতকরণ পুঁতিটি এবং তাতে আগুন লাগিয়ে দেন। এরপর সেই অশ্বত্থ গাছের ডালেও আগুন জ্বালিয়ে দেন। তারপর তিনি মন্দিরের দরজা বন্ধ করে দেন। এরপর মন্দিরের ভেতর থেকে ভেসে আসা সেই পিশাচিনীর নিদারুণ আর্তচিৎকার। কিছুক্ষণের মধ্যেই পুরো মন্দিরে আগুন লেগে যায় এবং বৃষ্টির মধ্যেও সেই আগুন জ্বলতে থাকে। কিছুক্ষণের মধ্যেই সেই মন্দির পুরে ছাই হয়ে যায়। কিছু সময় পর পূর্ণনাথবাবু বলেন, এবার এই গ্রাম পুরোপুরি অভিশাপ মুক্ত। বলেই তিনি অজ্ঞান হয়ে যান। এরপর সবাই মিলে ধরাধরি করে তাকে মন্দিরে নিয়ে আসি এবং এরপর তার চিকিৎসা শুরু হয়। 11 দিন পর পূর্ণনাথবাবুর হুঁশ ফেরে। এরপর তিনি গ্রামের সবাইকে ডেকে বলেন, কাজ এখনো শেষ হয়নি, তোমরা পাশের গ্রাম থেকে বিজ্ঞ পণ্ডিতদের খবর দাও। এরপর তার কথা মতো পণ্ডিতদের নিয়ে আসা হয় এবং সেই পুরো মন্দিরের জায়গায় গিয়ে রুদ্রনাথ, মণি এবং তার মেয়ের শ্রাদ্ধ করানো হয়। এরপর পূর্ণনাথ বাবু বলেন তাদের অতৃপ্ত আত্মা এবার মুক্তি পেয়েছে। এই স্থানেই রুদ্রনাথ জাদুটোনা করে তার মেয়েকে পিশাচিনীতে রূপান্তরিত করেছিল এবং এখানেই তাদের শ্রাদ্ধ করে তাদের আত্মার মুক্তি দেয়া হলো। এই স্থান এখন পবিত্র, আর এখন এই মন্দিরের জায়গায় নতুনভাবে নির্মিত হবে মহাকালের মন্দির, যার কৃপায় আমরা বেঁচে গিয়েছি। এরপরে তিনি বলেন তিনি এই মন্দিরের সার্বিক কাজে নিযুক্ত থাকবেন। সবাই তখন বলে গ্রামের মূল কালী মন্দিরের কি হবে? পূর্ণনাথবাবু তখন বলেন, মায়ের হাত থেকে তার অস্ত্র নিয়ে এসে আমি একজনকে খুন করেছি, যা ঘোরতর পাপ। তাই সেই মন্দিরের পুরোহিত হওয়ার যোগ্যতা তিনি হারিয়েছেন এবং তিনি আমাদের বলেন মন্দিরের জন্য অন্য কাউকে খুঁজে নিয়ে আসতে। আমি আমার বাকি জীবন
এখানেই কাটাবো, শেষে যোগ করেন তিনি। এরপর পূর্ণনাথবাবু আর কারো কথা শোনেননি, তিনি সেই মন্দিরেই থেকে যান। আমরাও 2 দিন পর সেই গ্রাম থেকে চলে আসি। এর আগে পূর্ণনাথবাবুর সাথে দেখা করে আসি, আশীর্বাদ নেই, তাকে বলে আসি যে ভাগ্যে থাকলে আমাদের আবার দেখা হবে। আমরা চলে আসার সময় খেয়াল করছিলাম যে পূর্ণনাথবাবু আমাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন এবং মুচকি হাসছেন, সেই হাসি যা আমি পূজার দিন মন্দিরে দেখেছিলাম। সেই রহস্যময় হাসির কারণ আজও আমার অজানা। এরই মধ্য দিয়ে শেষ হয় আমার জীবনে এক কালো অধ্যায়। আমি কোনোদিন এই ঘটনা ভুলতে পারবো না। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। অনেক ধন্যবাদ। অনেক লম্বা একটা ঘটনা, 2টি পর্বে ভাগ করা। এত বড় ঘটনা আমাদের পাঠানোর জন্য আপনাকে অভিনন্দন জানাই। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলে আছি। আর ইমেইলের পরে এবারে আমরা যাচ্ছি অডিও ক্লিপে। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি মোহাম্মদ সাবিত আলম বলছি ময়মনসিংহ বিভাগ থেকে। আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ঘটনা নিয়ে, যে ঘটনাটি আমি শুনেছি ইদ্রিস নামক একজন ভদ্রলোকের কাছ থেকে। ইদ্রিস সাহেব আমাকে যে ঘটনাটি বলেছেন, সেই ঘটনাটি আজ থেকে প্রায় মোটামুটি 5 থেকে 7 বছর আগে হবে। তো ওনার আসলে একটা ইচ্ছা ছিল ছোটবেলা থেকে, সেটা হচ্ছে জিন দেখার বা জিনের সান্নিধ্য পাওয়ার, জিন কিভাবে কাজ করে বা ওদের অরিজিনাল রূপ কেমন হয়, সেই জিনিসগুলি নিয়ে ওনার ছোটবেলা থেকে অনেক আগ্রহ ছিল। ওনাদের পরিবার ছিল মোটামুটি বেশ ভালো ধনী এবং ভালো টাকা পয়সাওয়ালা পরিবার। তো আর কোনো কাজ ওনার নাই, ওনাকে কিছু করতেও হয় না। বাবার ব্যবসা তখন বাবা একাই দেখছে। তো উনি ওনার বন্ধুদেরকে সাথে নিয়ে প্রায় সময়ই বিভিন্ন জায়গায় জিনের খোঁজে ঘুরে বেড়াতেন। অনেক জায়গা থেকে যখন খবর আসতো যে এখানে একটা হন্টেড বাসা আছে, ওনারা সেখানে চলে যেতেন, রাতও কাটাতেন, দিনেও থাকতেন। যেখানে অনেক অনেক মানুষ বলছে যে এই বাসায় এমন এমন সমস্যা বা এই বাসাটাতে এমন এমন ঘটনা হয়, ভয়ানক ভয়ানক ঘটনা। সেখানে ওনারা একেবারে বিনা ভয়ে রাত পার করতেন বা ইনভেস্টিগেশন জারি রাখতেন নিজেদের। এমন সময় ওনাদের সাথে কিছু কিছু ঘটনাও ঘটতো, যেমন রান্নাঘর থেকে প্লেট পড়ে যাওয়া, টেবিল থেকে কলম পড়ে যাওয়া বা বিভিন্ন ধরনের আওয়াজ শোনা। কিন্তু ওনারা এতটুকুই সাহসী ছিলেন যে এই জিনিসগুলি আসলে ওনাদের সাথে অনেকটা ইউজড হয়ে যায়। তারা অ্যাকচুয়ালি বেশি একটা কেয়ার করতেন না। জাস্ট লাইক দ্যাম কেয়ার, উই ডোন্ট কেয়ার অ্যাবাউট অল দিস। আমরা আমাদের মতোই কাজ করে যাব। তো যাই হোক, একটা সময় আসলো, ওনাদের একটা ফ্রেন্ড সালমান, ওনার ফ্রেন্ডের নাম, উনি সৌদি আরব থেকে উমরা করে আসেন। উমরা করে আসার পরে ওনার বন্ধু ওনাদেরকে বলেন, 2 বন্ধুকে বলেন, যে 2 বন্ধু একসাথে ঘোস্ট ইনভেস্টিগেশনে যেত। বলেন কি যে আমি তো সৌদি আরবে উমরা করতে গেছিলাম, ওখানে একটা মরুভূমির কাছে আমি একটা জিনের মসজিদ দেখছি। অনেক সব মানুষই বলে যে এটা জিনের মসজিদ। তো তোমাদের তো অনেক ইন্টারেস্ট, তোমরা যদি উমরা করে আসো বা ওইখানে গিয়ে দেখতে চাও তাহলে দেখতে পারো। ঠিক আছে, যেমন কথা হলো, তারা এই জিনিসটা শুনে খুবই এক্সাইটেড হয়ে যায়। ইদ্রিস ভাই ওনার বন্ধুকে বলেন যে আমরা চলো উমরা করে আসি। এরপর উমরার ডেট কবে সেই চিন্তা করে ওনারা ফ্লাইট বুকিং দেয়। তো ফ্লাইট বুকিং দেওয়ার পরে ওনারা চলে যায় একদম সরাসরি সৌদি আরব। তো উমরা করলেন ওনারা, নামাজ কালাম সব কিছু সুন্দর মতো শেষ হলো। প্রথম প্রায় কয়েকদিন ওনাদের ইবাদতের মধ্যে দিয়েই কাটলো। কিন্তু এর মাঝখানে ওনারা ওই আশেপাশের মানুষদেরকে জিজ্ঞাসা করতেন যে এখানে সবচেয়ে ভয়ঙ্কর ভয়ঙ্কর জায়গা কোথায় আছে, আমরা সেখানে যেতে চাই। অনেক অনেক জায়গা মানুষ দেখালো, অনেক অনেক জায়গার কথা মানুষ বলল, কিন্তু কোনো জায়গায় গিয়ে ওনারা খুব বেশি একটা আশানুরূপ ফলই পেলেন না। ওনারা চিন্তা করতেন কি যে বাংলাদেশে যেমন অবস্থা, এই সৌদি আরবে একই রকম অবস্থা, নতুন কোনো কিছু নাই আসলে। তো আমাদের জিন দেখার এই আশাটা বোধ হয় আর হলো না, মিটলো না, আমরা হয়তো বা খালি হাতেই ফিরে যাব। এই চিন্তা করে ওনারা চিন্তা করলেন যে তাহলে আমরা 2 দিন পরে ফ্লাইট বুক করে রাখি, একটা দিন ঘুরবো, পরের দিন আমরা চলে যাব। তো সেই হিসাবে ওনারা ফ্লাইট বুকিং করলেন। তো ফ্লাইট বুকিং করার পরের দিন ওনারা চিন্তা করলেন কি যে একটু ঘুরে আসি, দেখি মরুভূমির জায়গাগুলা। একটা মরুভূমিতে ওনারা হেঁটে চলেছেন মোটামুটি 20 থেকে 30 মিনিট হাঁটার পরে ওনারা দেখলেন কি মরুভূমির উপর একটা মসজিদ। তো ওনারা চিন্তা করলেন এই মরুভূমির ভেতরে, এরকম জায়গার ভেতরে মসজিদ কে বানায়?
তখন ওনারা চিন্তা করলেন কি যে হয়তো বা এখানে এমন কোনো ভালো মানুষ মসজিদ বানিয়েছেন এই চিন্তা করে যে এখানে অনেক মুসাফির যদি যাতায়াত যখন করে যেন আল্লাহর ঘরে এসে নামাজ পড়ে যেতে পারে, এই কারণে হয়তো বা বানানো। তো এখানে আসলে মসজিদ এরা এইভাবে মানুষই বানায় থাকে, মানে বাংলাদেশের মতো না যেখানে সেখানে ইচ্ছা হলে মসজিদ বানালো, ওরকম না, ওখানকার নিয়মটা একটু আলাদা। তো এই কারণে ওনারা চিন্তা করলেন ইটস নট আনইউজুয়াল, হতেই পারে, ব্যাপার না। তো ওনারা আস্তে আস্তে সেই মসজিদটা দেখে চিন্তা করলেন কি আচ্ছা দেখি মসজিদের ভেতরে গিয়ে দেখি কি অবস্থা। ওনারা আস্তে আস্তে মসজিদটার ভেতরে যখন যেতে লাগলেন তখন ওনারা শুনতে পেলেন মসজিদের ভেতর থেকে সুন্দর কোরআন তেলাওয়াতের আওয়াজ আসছে। ওনারা মসজিদটার ভেতরে ঢুকলেন এবং দেখলেন কি যে ভেতরে কেউ নেই, সম্পূর্ণ মসজিদ হচ্ছে ফাঁকা। তো ওনারা সেই আওয়াজটাকে ফলো করতে লাগলেন যে আওয়াজটা আসলে আসছে কোত্থেকে। এরপর ওনারা কি করলেন, মসজিদের আরেকটু ভেতরে গেলেন এবং সামনে গিয়ে দেখলেন একটা জায়গা যেখানে পর্দা দেওয়া, সাদা একটা পর্দা দেওয়া, এবং পর্দার পেছনে হয়তো বা কেউ কোরআন তেলাওয়াত করছে বসে বসে। বাহির থেকে, মানে পর্দার বাহির থেকে দেখা যাচ্ছে ভেতর থেকে কারো শ্যাডো দেখা যাচ্ছিল, মানে সাদা পর্দার ভেতরে যদি কেউ বসে কিছু কাজ করতে থাকে তার যে একটা ছায়া দেখা যায়, শ্যাডো, ওই শ্যাডোটা তারা দেখতে পাচ্ছিলেন। তো ওনারা যখন কিছু দূর সামনে আগালেন এবং সেই সাদা পর্দার কাছে গিয়ে পৌঁছালেন তখন ওনারা উচ্চস্বরে একটা সালাম দিলেন, এই বলে যে আসসালামু আলাইকুম। তো কিন্তু ওনারা ওনাদের সালামের কোনো উত্তর পেলেন না। এরপরে যখন ওনারা পর্দাটা সরালেন তখন দেখলেন কি পর্দার ওপারে কেউ নেই। তখন ওনারা দেখলেন কি যে সেখানে একটা দরজার মতো আছে পর্দার পেছনে। ওনারা ভাবলেন হয়তো বা এখান দিয়ে কেউ চলে গেছে যে ছিল তখন এখানে। এরপর ওনারা ওনাদের পেছন থেকে একটা শব্দ শুনতে পেলেন, আসসালামু আলাইকুম। ওনারা পেছনে ফিরলেন, ফিরে দেখেন একজন মোটামুটি ভালো বয়স্ক প্রবীণ একজন ব্যক্তি ওনাদের সামনে দাঁড়িয়ে আছে এবং ওনাদেরকে দেখেই সেই ব্যক্তিটা কি করলো, হাত মিলালো এবং তাদেরকে বুকে নিয়ে কোলাকুলি করলো। এমন মনে হচ্ছিল যে এই ভদ্রলোক আসলে ওনাদেরকে চেনে, দুই বন্ধুকে হয়তো বা চেনে। তো ওনারা বসলেন একটা জায়গায় মসজিদের। এরপরে ভদ্রলোক ওনাদেরকে পানি খাওয়ালেন এবং ফলমূল খাইয়ে বললেন কি চলেন আপনারা আমার রুমে চলেন, রুমে গিয়ে গল্প করব। তো সেই ভদ্রলোক কি করলেন, সেই দুইজনকে রুমে নিয়ে চলে গেলেন। তো রুমে যাওয়ার পরে ওনারা নানান বিষয় নিয়ে গল্প করছিলেন। সেই ভদ্রলোকটা শুরুতে ইংলিশে কথা বললে ওনাদের সাথে, আস্তে আস্তে ওনাদের বাংলা ভাষার উচ্চারণ শুনে উনিও বাংলা ভাষায় কথা বলা শুরু করলেন। তখন ইদ্রিস ভাই জিজ্ঞেস করলেন যে আপনি সৌদি আরবে থাকেন, আপনাকে তো দেখে সৌদিয়ানি মনে হচ্ছে, আপনি এত ভালো বাংলা কিভাবে পারেন? তো উনি বললেন কি যে আমি এশিয়ার মোটামুটি অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আমি আয়ত্ত করেছি, যেমন বাংলা, উর্দু, হিন্দি, তারপরে হচ্ছে আরো বিভিন্ন ধরনের কয়েকটা ভাষার কথা বললেন, ইংলিশ, এই টাইপের ভাষা উনি বলতে পারেন, একদম সুন্দর ফ্লুয়েন্টলি বলতে পারেন, আমাদের মতো করেই বলতে পারেন। এরপরে কথায় কথায় সেই ব্যক্তি ওনাদেরকে জিজ্ঞাসা করলেন যে আপনারা এই টাইমে এই জায়গায় কি করছেন? তখন ওনারা ওনাদের ডিজায়ারের কথা জানালো যে আমরা তো আসলে সৌদি আরব আসছিলাম, একটা জিনের মসজিদের কথা শুনছিলাম আর জিন দেখতে চাইছিলাম আমরা, কারণ আমার ছোটবেলা থেকে ইচ্ছা যে আমি জিন দেখবো। তো জিন দেখার জন্য এই জায়গায় আসছি, আসলে জিনের সাথে কথা বলতে, জিনের সাক্ষাৎ পেতে আসছি। তখন সেই ব্যক্তির একটা হাসি দিয়ে বলেন কি সৌদি আরবে তো ভাই মানুষ আসে আল্লাহকে খুঁজতে, আর আপনারা জিনকে খুঁজতে আসছেন? ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। তো এই কথা শুনে ওনারা কিছুটা লজ্জাও পান যে মানুষ যেখানে আল্লাহর সান্নিধ্যে আসতে চায় আমরা জিনের খোঁজ করছি। তো ওনারা তখন এই জিনিসটাকে ইগনোর করে ওই লোকটাকে জিজ্ঞাসা করেন যে আপনি এখানে কি করছেন? সেই ব্যক্তিটা বলে কি আমি এই মসজিদের মুয়াজ্জিন আর আমি এই মসজিদের ইমাম, আমি নামাজ দিই, আমি আজান দিই, আবার আমি নামাজ পড়াই। তো এরপরে ওনারা জিজ্ঞাসা করলেন সেই ভদ্রলোককে যে আপনি কি কখনো জিন দেখেছেন? বা এই মসজিদটা এত দূরে, এখানে তো আমার মনে হয় না কোনো মানুষ নামাজ পড়তে আসে, আসলে তো কোনো জিনই আসবে। তখন সেই ব্যক্তি বলেন কি যে হ্যাঁ আমি জিন দেখেছি, আমার অনেক জিনের সাথে বন্ধুত্ব আছে, কিন্তু জিন আপনারা যে দেখতে চান আপনারা জিনকে কখনো তাদের স্বরূপে দেখতে পারবেন না। তখন ওনারা জিজ্ঞেস করেন যে কেন? তখন সেই ভদ্রলোকটি বলে কি কারণ আল্লাহ তাআলা জিনের অরিজিনাল যে রূপটা আছে সেটা আমাদের মানুষ জাতির কাছ থেকে লুকিয়ে রেখেছেন। তো আপনারা অরিজিনাল রূপ দেখতে পারবেন না, তবে মানুষ হিসেবে আমি আপনাদেরকে দেখাতে পারি যদি আপনারা চান। ওনারা তো খুবই এক্সাইটেড হয়ে যান, বলেন কি হ্যাঁ হ্যাঁ আমরা অবশ্যই জিন দেখবো, আমরা এত দূর থেকে বাংলাদেশ থেকে আসছি অবশ্যই জিন দেখার জন্য, তো আপনি আমাদেরকে জিন দেখাবেন দয়া করে। উনি কিছুটা চিন্তায় পড়ে গেলেন এবং বললেন কি ঠিক আছে আমি আপনাদেরকে দেখাবো, কিন্তু আপনাদেরকে আমার জন্য একটা কাজ করতে হবে, একটা শর্ত আছে। তখন ওনারা জিজ্ঞেস করেন যে কি শর্ত? সেই ভদ্রলোক বলেন কি যে এই মসজিদে প্রতিদিন আজকে থেকে 3 দিন, মানে টোটাল 3 দিন
এই 3টা দিন আপনাদেরকে এই মসজিদে ঈশার নামাজ আদায় করতে হবে। তো ওনারা রাজি হয়ে গেলেন, বললেন কি এটা আর এমন বড় ব্যাপার কি, ঈশার নামাজ তো আমরা পড়ি, এটা এই মসজিদে এসে পড়লে তো কোনো সমস্যা হওয়ার কথা না। তো এই বলে হচ্ছে ওনারা সেদিনের মতো চলে যান হোটেলে। তো এরপরে সেই ব্যক্তিটার সাথে ওনাদের আর দেখা হয় নাই, রাতের বেলা দেখা হবে। ও আচ্ছা, এখানে একটা জিনিস মিস করে গেলাম, সেটা হচ্ছে ওই ব্যক্তিটা যখন হচ্ছে ইদ্রিস ভাইদের সাথে কথা বলছিলেন তখন এটাও জেনে নিয়েছিলেন যে ইদ্রিস ভাইরা আসলে থাকে কোথায়, ওনাদের হোটেলটা কোন জায়গায়, এটা জেনে নিয়েছিলেন উনি। তো এরপরে ইদ্রিস ভাইরা ওনাকে একবার জিজ্ঞাসা করেছিলেন যে আপনি কি আমাদের সাথে মজা করছেন নাকি আসলেই জিন দেখাবেন। তখন সেই লোকটা বলে কি যে ভাই, আমি কি মসজিদে বসে আপনাদের সাথে মজা করব বা মিথ্যা বলবো? আল্লাহ উপর থেকে আমাকে দেখছেন না, কেন মজা করব? আমি সিরিয়াসলি সত্যি কথা বলছি। তো যাই হোক, সেদিনের মতো ওনারা দিনের বেলা চলে আসলেন হোটেলে এবং ওনাদের ফ্লাইটের বুকিংটা ক্যান্সেল করে পরের 3 দিন পরে বুকিং ওনারা দিলেন। মানে 3 দিন ওনারা থাকবেন, 4র্থ নাম্বার দিন বুকিং দেওয়া হলো, ওনারা জিন দেখে চলে যাবেন। তো রাত হলো, এশার আজান দিল, ওনারা চলে গেলেন সেই মসজিদে ঢুকে ওনারা দেখলেন সম্পূর্ণ মসজিদটি খালি এবং ভেতরে লাইট বলতে কিছু নাই, বাস কিছু হচ্ছে প্রদীপ জ্বলছে, ল্যান্টার্ন, মানে আগুনের ল্যান্টার্ন জ্বলছে। তো সেই ব্যক্তিটা হঠাৎ করে ওদের সামনে এসে সালাম দিলেন, হাত মেলালেন, কোলাকুলি করলেন এবং একসাথে ওনারা 3 জন মিলে অজু করলেন। অজু করার পরে ওনারা নামাজ পড়তে গেলেন। তো যখন নামাজ পড়ছিলেন ওনারা ইমাম সাহেবের পেছনে, মসজিদ একেবারেই খালি, কিন্তু যখন উনি তাকবীর দিলেন এবং হচ্ছে আল্লাহু আকবার বলে হাত বাঁধলেন, তখন ইদ্রিস ভাই এবং ওনার বন্ধুর কাছে মনে হচ্ছিল যে মসজিদ সম্পূর্ণ ভরা। মনে হচ্ছিল এমন যে বাংলাদেশের কোন একটা মসজিদে জুম্মার নামাজ আদায় করতে গিয়েছি, এত বেশি ক্রাউডেড লাগছিল, মানে মসজিদটা খুবই ক্রাউডেড ফিল হচ্ছিল। তো নামাজ পড়া যখন শেষ হয়, ইমাম সাহেব যখন সালাম ফেরান, তখন ওনারা নফল নামাজ আদায় করার জন্য পেছনের দিকে যেতে চাচ্ছিলেন, কিন্তু ইমাম সাহেব তাদেরকে ইশারা করে বসিয়ে দিলেন। যেমন হচ্ছে আমাদের দেশে আমাদের পেছনে যখন কেউ নামাজ পড়তে থাকে, আমরা যখন পেছনে যেতে চাই তখন ইমাম সাহেব যেভাবে হাত দিয়ে বলেন যে থামো, পেছনে নামাজ পড়তেছে, যাওয়া যাবে না, এরকম ইশারা করে ওনাদেরকে থামিয়ে দিলেন। কিছুক্ষণ পরে 10-15 মিনিট পরে উনি হচ্ছে ওনাদেরকে হাতের ইশারায় বললেন কি এবার তোমরা গিয়ে নামাজ পড়ে আসো। ওনারা পেছনে চলে গেলেন নামাজ পড়তে। নামাজ পড়া শেষ করে ইমাম সাহেবের সাথে কথা হলো এবং ইমাম সাহেবকে উনি জিজ্ঞাসা করলেন ইদ্রিস ভাই যে মসজিদটা এরকম ভারী কেন মনে হলো, এরকম ক্রাউডেড কি কারণে মনে হলো, আপনি বলেন তো আমাদেরকে। কিন্তু ইমাম সাহেব বলেন কি যে আপনাদের এই যত ধরনের প্রশ্ন আছে সব প্রশ্নের উত্তর আমি দিব, কিন্তু আজকে না, 3 নাম্বার দিন রাতের বেলায় আমি উত্তর দিব, এছাড়া আমি উত্তর দিব না আপনাদেরকে। তো যাই হোক, সেই দিনের মতো ওনারা রাতের বেলা হোটেলে ফিরে আসলেন এবং এর পরের দিন ওনারা নামাজ আদায় করতে গেলেন রাতের বেলা, সেখানে নামাজ আদায় করলেন এবং সেই একই ধরনের ঘটনা, মসজিদ ক্রাউডেড ফিল হচ্ছে। ওনারা এবার নামাজ পড়ার পরে ওয়েটই করতে থাকলেন পেছনে যাওয়ার, কখন ইমাম সাহেব হচ্ছে অনুমতি দিবেন বা ইশারা করবেন পেছনে যেতে দেওয়ার, ওই টাইমের জন্য ওনারা ওয়েট করতে লাগলেন। মোটামুটি 10-12 মিনিট পরে ইমাম সাহেব ওনাদেরকে অনুমতি দিলেন হাতের ইশারা করে এবং ওনারা পেছনে গিয়ে নামাজ আদায় করে ইমাম সাহেবের সাথে হাত মিলে কোলাকুলি করে চলে আসলেন। তো এরপরে আসার আগে ইমাম সাহেব বললেন কি আগামীকালকে কিন্তু 3 নাম্বার রাত, আপনারা এখনো চিন্তা করে দেখেন আপনারা কি জিন দেখবেন নাকি দেখবেন না। তো ওনারা কিছুটা ভয় পেলেও বললেন কি যে না আমরা দেখবো, কোনো সমস্যা নেই, আমরা দেখবো, আপনি তো ওয়াদা করেছেন আপনি দেখাবেন, তো আপনি আমাদেরকে দেখাবেনই, আমরা দেখবো। এই বলে ওনারা চলে আসলেন। তো পরের দিন যখন প্রায় মাগরিবের টাইম হয়ে গেছে, ওনাদের শরীর যেন কাঁপছে এবং ওনারা খুবই এক্সাইটেড যে আজকে আমরা অবশেষে আমাদের যেই ডিজায়ারটা ছিল সারা জীবনে আমরা জিন দেখতে চেয়েছিলাম, অ্যান্ড টুডে দিস ইজ গোয়িং টু বি দ্য রিয়ালিটি, উই আর গোয়িং টু মিট এ জিন। তো এই চিন্তা করে ওনাদের রাতটা কাটছিল খুবই এক্সাইটমেন্টে। এরকম এক্সাইটমেন্টের একটা টাইমে হচ্ছে আজান দিল, এশার আজান। তো এশার আজান দেওয়ার পর ওনারা চলে গেলেন সেই মসজিদে, ঠিক আগের মতো ঘটনা, মসজিদ ভারী মনে হচ্ছে, ক্রাউডেড মনে হচ্ছে। তারপর ইমাম সাহেব ইশারা করে নামাজ পড়তে বললেন। সবকিছু করার পরে ইমাম সাহেব এবার নামাজ পড়ে ওনাদের দিকে ফিরে বসে বললেন কি যে দেখেন, আমি আপনাদেরকে শেষবারের মতো একটা জিনিস জিজ্ঞাসা করছি, আপনারা কি আসলেই জিন দেখতে চান কি না। তখন 2 বন্ধুর শরীরের ভেতরে ভয় এমন ভাবে বাসা বেঁধেছিল, কিন্তু অবশেষে শখের কাছে ভয় হারি মেনে নেয়। ওনারা এক্সাইটমেন্টে বলেন কি হ্যাঁ আমরা অবশ্যই দেখব। এই কথা বলার পরে ওই ইমাম সাহেব বললেন কি চলেন, আপনারা আমার সাথে চলেন, আমার রুমে চলেন। তো ওনারা ইমাম সাহেবের পেছন পেছন যেতে লাগলেন, ইমাম সাহেব সামনে, ওনারা পেছনে। হাঁটার পরে যখন ইমাম সাহেব রুমের ভেতরে ঢুকলেন, তখন ইদ্রিস ভাইয়ের পাটা ইমাম সাহেবের পায়ের সাথে কিছুটা মানে একটা ক্ল্যাশ লাগে, যেমন আমরা আমাদের পেছনে যখন কেউ হাঁটে হঠাৎ করে আমাদের পায়ে লেগে যায়, এমন ভাবে একটু লেগে পড়ে।
ওনারা রুমে যখন ঢুকলেন ইমাম সাহেবের পেছন পেছন, তখন ওনারা একেবারেই অবাক। যেই রুমে কোনো জানালা নেই, যেই রুমে কোনো দরজা নেই, সেই জায়গায় কিভাবে একটা মানুষ রুমের ভেতর থেকে উধাও হয়ে যায়? কারণ ওনারা রুমের ভেতরে ঢুকে কোনো ধরনের কোনো মানুষকে দেখতে পাননি। ইদ্রিস সাহেব এদিক ওদিক দেখছেন আর চিন্তা করছেন, এটা কি হলো আমাদের সাথে, আমরা তো কিছুই বুঝতে পারছি না। এরপর উনি ওনার বন্ধুর দিকে তাকিয়ে দেখলেন কি ওনার বন্ধু রুমের একটা কোণে তাকিয়ে আছে এবং খুবই একবারে কি বলবো, শক অবস্থায় তাকিয়ে আছে। উনি একদম নাম হয়ে গেছেন, না কোনো কথা বলতে পারছেন, কিচ্ছু না। উনি ওনার বন্ধুকে কয়েকবার নাম ধরে ডাকলেন, কিন্তু ওনার বন্ধু ওনাকে কোনো সাড়া দিল না। এরপরে উনি ওনার বন্ধুকে একটা থাপ্পড় দিলেন গালের ভেতরে। থাপ্পড় দেওয়ার পরে যখন ওনার একটু সেন্স ফিরে আসে, তখন উনি বলেন কি, চল এখান থেকে চল, আমরা কোন জায়গায় পড়ছি আমরা জানি না, চল এখান থেকে চল, এখানে আর এক মুহূর্ত না। ওনারা দুইজনই দৌড়ে মসজিদ থেকে বেরিয়ে গেলেন এবং মসজিদ থেকে বের হয়ে যখন ওনারা দৌড়াচ্ছেন, তখন পেছন থেকে শুনতে পাচ্ছেন কেউ উচ্চস্বরে বলছে, আমরা আমাদের ওয়াদা রেখেছি, আপনারা জিন দেখতে চেয়েছিলেন, আপনারা দেখেছেন এবং আমরা দেখিয়েছি, দয়া করে এই জায়গায় দ্বিতীয়বার আর আপনারা কখনোই আসবেন না, আসসালামু আলাইকুম। এই কথা শুনে ওনারা দৌড়ে দৌড়ে চলে আসেন হোটেলে। ওনাদের অবস্থা দেখে তো হোটেলের রিসিপশনিস্ট অবাক হয়ে যায় যে কি ব্যাপার, আপনাদের এই অবস্থা কি কারণে? তো ওনারা কথাই বলতে পারছিলেন না। রিসিপশনিস্ট ওনাদেরকে বসালেন একটা জায়গায়, পানি টানি সব কিছু খাওয়ানোর পরে যখন একটু স্টেবল হলেন ওনারা, তখন সব ঘটনা খুলে বললেন রিসিপশনিস্টকে। রিসিপশনিস্ট বলল কি যে হতে পারে এখানে অনেক জায়গায় এরকম আছে, আসলে আমরা তো আসলে ওইদিকে কখনো যাই না, বাট আপনাদের সাথে যেটা হয়েছে সেটা হয়তো বা সত্যি হতে পারে, কারণ দুইজনের তো হ্যালুসিনেশন হতে পারে না। এরপরে ইদ্রিস ভাই ওনার বন্ধুকে জিজ্ঞেস করলেন যে তুই ওভাবে তাকায় ছিলি কি কারণে রুমের ভেতরে একটা কোণে? তখন উনি বললেন কি যে আমি দেখতে পেলাম কি যে হুজুর রুমের ভেতরে ঢোকার পরে ওই জায়গাটা অন্ধকার হয়ে গেল, আর কিছুই আমি জানি না। তো দুই বন্ধুর ভাষ্য একই রকম। ইদ্রিস ভাই দেখেছেন যে রুমের ওই জায়গাটা পার্টিকুলার একটা প্লেস অন্ধকার হয়ে গেছে। এরপরে ওনারা সেই দিন রাতের বেলা কোনো রকমের রাত কাটিয়ে দেন হোটেলে এবং নির্ঘুমভাবে। পরের দিন ওনারা ফ্লাইট ছিল ওনারা বাংলাদেশে ফেরত আসেন। ফেরত আসার পরে এত বেশি এই ঘটনা ওনাদের মাথায় আটকে ছিল এবং এত ভয়ানক ছিল ওনাদের জন্যে, ওনারা দুই বন্ধু প্রায় 4 থেকে 5 মাস নিজেদের সাথে কোনো দেখাই করেন নাই। কারণ দেখা করলেই একজন আরেকজনের সাথে যদি দেখা হয়, এই ঘটনাটা ওনাদের মনে পড়ে যায় এবং ওনারা ভয়ে ভয়ে থাকেন। এরপর থেকে ইদ্রিস ভাই আমাকে যেটা বলেছেন, উনি আল্লাহর ঘর মসজিদে গিয়ে নামাজ পড়ে দোয়া করেছেন এবং মাফ চেয়েছেন আল্লাহর কাছে যে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আমি যেই জায়গায় মানুষ আল্লাহকে বা তোমাকে খুঁজতে যায়, আমরা ওই জায়গায় জিন খুঁজতে গেছি, আমরা জীবনে না কোনো দিন জিনের পেছনে যাব না এই ধরনের কোনো ঘটনায় আমরা কোনো দিন যাব, কারণ আমাদের দুই বন্ধুর সাথে সেই জায়গায় অনেক খারাপ কিছুই হতে পারত, কিন্তু তুমি যেহেতু আমাদেরকে এখান থেকে বাঁচিয়ে নিয়ে এসেছো, সেই হিসাবে বলছি ক্ষমা চাচ্ছি এবং আমরা আর কখনোই এই ধরনের কোনো কাজ করব না, আমাদেরকে ক্ষমা করো আল্লাহ। তো এই ছিল আসলে ইদ্রিস ভাইয়ের ঘটনা। আমার কাছে ঘটনাটা খুবই ইন্টারেস্টিং লাগে, এই জন্যে আপনাদের কাছে আমি শেয়ার করলাম ঘটনাটা। আশা করি ভালো লেগেছে। তো আজকে আমি বিদায় নিচ্ছি প্রিয় লিসেনার্স। আশা করি আবারও কথা হবে নতুন কোনো এপিসোডে, নতুন কোনো ঘটনা নিয়ে। ততদিন পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভূত.com এর সাথে থাকুন। আমি মোহাম্মদ সাবিত আলম ময়মনসিংহ থেকে বলছি, বিদায় নিচ্ছি। আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাই আমি রাস্তেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন, আমিও ভালো আছি, ভালোর দলে আছি। আমরা দ্বিতীয় অডিও ক্লিপে যেতে চাই। ইদানিং যে অডিও ক্লিপগুলো আপনাদের শোনাচ্ছি তা নিয়ে আপনাদের কমপ্লেন নাই দেখে ভালো লাগছে। আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় অডিও ক্লিপে। আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি মোহাম্মদ সাবিত আলম বলছি। আমি বর্তমানে ভূত.com এর একজন মডারেটর হিসেবে কাজ করছি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আমি আপনাদের সামনে যে ঘটনাটি নিয়ে এসেছি, সেই ঘটনাটিও আমাকে দিয়েছেন লুনাপুরি একজন প্রতিবেশী। যেহেতু ওনারা সবাই ওদিকে একই সাথে থাকেন, এশিয়ান কন্টিনেন্টাল কান্ট্রির, তো ওনাদের মধ্যে ভালো একটা পরিচয় থাকার কারণে উনি আমাকে বেশ কিছু ঘটনা পাঠিয়েছেন। আমি একে একে ওগুলো আপনাদের কাছে শেয়ার করছি। তো আজকের ঘটনাটি যিনি আমাকে বলেছেন, ওনার নাম জামিল সাহেব। তো ঘটনাটি ঘটে প্রায় 2001 থেকে 2003 মধ্যে। তো এই ঘটনাটি আসলে একটা নির্দিষ্ট রোডকে নিয়ে। সেই রোডটি পাকিস্তানের করাচির কোন একটি রোড। রোডটার নামও আমি আপনাদের বলে দিই, সেটা কারসাজ রোড। এই রোড নিয়ে বিভিন্ন ধরনের মিথ প্রচলিত রয়েছে। যেমন এমন একটা মিথ আছে যেটা আপনারা অ্যাকচুয়ালি গুগল সার্চ করলেও বুঝতে পারবেন বা জানতে পারবেন। মিথটা এমন যে
বলা হয় যে কোনো একটা ঘটনার কারণে একটা মানে বরযাত্রী যাওয়ার সময়, বিয়ে করে নিয়ে যাওয়ার সময় সেখানে যে স্ত্রী ছিলেন উনি কোনো একটা কারণে মৃত্যুবরণ করেন। তো এটা হচ্ছে 1965 থেকে 70 সালের মধ্যে ঘটনা। এই ঘটনাটা ঘটে, ওনার মৃত্যুটা হয়। তো এই যে ঘটনাটা, এই ঘটনার দুইটা ভার্সন আছে আসলে। যেমন প্রথম ভার্সনটা এরকম, অনেকে বলে যে ব্রাইডটা যে মারা গেছে, তো সে আসলে কার অ্যাক্সিডেন্টে তার মৃত্যু হয়েছে। এছাড়া আরেকটা ভার্সন যেটা আছে সেখানে বলা হয় কি যে ওই যে মানে মেইনলি যে হচ্ছে বরযাত্রীটা ছিল বিয়ে করে নিয়ে যাওয়ার সময়, তাদের উপরে ডাকাতের হামলা হয়। তো ডাকাতের হামলা হওয়ার কারণে ডাকাত যখন সবকিছু লুট করার চেষ্টা করে তখন তারা গুলি বর্ষণ করে বরযাত্রীর উপরে, এবং কোনোভাবে একটা গুলি গিয়ে সেই ব্রাইডের গায়ে লাগার কারণে সেখানে তার ইনস্ট্যান্ট বা স্পট ডেড হয়। তো এই ছিল কয়েকটা মানে দুইটা ভার্সন এই স্টোরিটার। কিন্তু এখন জামিল সাহেব আমাকে যেটা বলেছেন সেটা হচ্ছে মোটামুটি প্রায় 2001 থেকে 2003 সালের মতো ঘটনা। তখন উনি একটা ভার্সিটিতে সদ্য ভর্তি হয়েছেন করাচিতেই। তো ওনার বন্ধু বান্ধবের সাথে খুব সুন্দর একটা রুটিন ছিল কি রাত বিরাতে আড্ডা দেওয়ার। যেহেতু উনি এখন ভার্সিটি স্টুডেন্ট, সেহেতু বাসা থেকেও কোনো ওরকম বাধা ছিল না আড্ডা দেওয়ার ক্ষেত্রে। তো ওনাদের আড্ডাটা ছিল মোটামুটি প্রায় 2টা থেকে 3টা পর্যন্ত দেওয়ার টাইম। তো মোটামুটি এরকম টাইমেই তারা আড্ডা দিত, 1টা 2টা 3টে এরকম টাইমে তাদের আড্ডা ছিল। তো পরিবার খুব বেশি একটা বাধা না দেওয়ায় তাদেরও আড্ডা চলতে থাকতো এভাবে। তো সেদিন বাকি দিনগুলির মতো ওনারা আড্ডা দিয়ে ফিরছিলেন। তো ওনাদের কাছে ছিল 3টা বাইক এবং 6 জন ফ্রেন্ড। তো প্রতিটা বাইকে 2টা করে ফ্রেন্ড হচ্ছে বসছে। তো জামিল ভাইয়েরও যে বাইকটা ছিল ওই বাইকটা হচ্ছে উনি নিজেই চালাচ্ছিলেন। তো উনি তখন খুব বেশি শীত না গরমও না, মোটামুটি নাতিশীতোষ্ণ একটা ওয়েদার। তো উনি মোটামুটি একটা ফুল স্লিভ টি শার্ট তো পরেছিলেন, কিন্তু তারপরেও সেদিন ওনার খুব ঠান্ডা লাগছিল। তো উনি খুবই স্লোলি বাইক চালাচ্ছিলেন। তো স্লো বাইক চালানোর কারণে ওনার বন্ধু বান্ধব পেছন থেকে ওনাকে বলছে কি যে এই জামিল, তুই তাড়াতাড়ি বাইক চালা, এত দেরি করতেছিস কেন? জামিল ভাই বললেন কি যে ভাই আমি তাড়াতাড়ি বাইক চালাতে পারবো না, কারণ হচ্ছে আমার ঠান্ডা লাগছে খুব, আমি তাড়াতাড়ি বাইক চালাতে পারবো না। তো এরপরে হচ্ছে ওনার বন্ধুরা মজা করা শুরু করলেন, কি রে তুই যদি এত আস্তে আস্তে বাইক চালাস পরে তো হচ্ছে ওই যে ওই মহিলাটার ভূত আছে, মানে হচ্ছে যে ব্রাইড যেটা ছিল, তো এই ব্রাইডের নাকি ভূত, তাকে নাকি ভয় দেখাবে, এরকম কথাবার্তা। তো ওই যে কারসাজ রোডের যে ঘটনাটা ছিল ব্রাইডের, তো ব্রাইডটা মারা যাওয়ার পর আসলে কি হতো, ওখান দিয়ে যদি কোনো গাড়ি চলাফেরা করতো বা হচ্ছে কোনো রিক্সা, তখন ওই দুলহান বা হচ্ছে ওই ব্রাইডের রূপ ধরে কেউ লিফট চাইতো এবং তার সম্পূর্ণ চেহারাটা ছিল আপনার ওড়না দিয়ে ঢাকা। কিন্তু যখন তাকে লিফট দেওয়া হতো কিছুক্ষণের মধ্যে সে যখন ঘোমটাটা উঠাইতো বা ওড়নাটা উঠাইতো, তখন তার বিভৎস একটা চেহারা দেখা যেত, যেটার কারণে ওখানে প্রায় মানে মানুষের চলাফেরাই এখন বন্ধ হয়ে গেছিল। কিন্তু যেহেতু হচ্ছে ওনারা আড্ডা দিত, আর ওনার জামিল ভাইয়ের ভাষ্য মতে করাচি হচ্ছে এরকম একটা শহর যেটা রাতেই সাধারণত জেগে ওঠে, এত কিছুর তো আগে ওনারা করেন নাই আসলে। এছাড়া ওনার মনের ভেতরে এত ভয়ও ছিল না, কারণ উনি সাধারণত একজন সাহসী মানুষ। এই বন্ধুদের সাথে ওনার বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ ছিল, লাইক কবরস্থানে একা রাত কাটানো, এটা উনি কমপ্লিট করেছিলেন। সো ওনার বন্ধুরা তো বুঝতেই পারছিলেন যে এই ব্যক্তি ভয় পাওয়ার মতো ব্যক্তি না। তো উনি যেহেতু বাইক খুব আস্তে চালাচ্ছিলেন, তো বাকি বন্ধুরা বললেন কি যে এত আস্তে চালালে তো বাসায় ফিরতে অনেক দেরি হয়ে যাবে জামিল, তাড়াতাড়ি কর না। তো উনি বললেন কি যে তোদের যদি তাড়া থাকে তাহলে তোরা চলে যা, আমি আস্তে ধীরে চালাবো, আমার ঠান্ডা লাগতেছে। তো এরপরে জামিল ভাইয়ের পেছনে বসে থাকা বন্ধুটা বললো কি দোস্তি বাইক থামা, আমি তোর ওদের সাথে চলে যাই, আমার তাড়া আছে। তো উনি পরে বাইক থামানোর পরে ওনার বন্ধুটা পেছন থেকে নেমে গেলেন এবং আরেকটা বাইকে উঠে, মানে একটা বাইকে 3 জন উঠে সবাই চলে গেলেন। তো ওনারা চলে যাওয়ার মোটামুটি 2 থেকে 3 মিনিট পরে জামিল ভাইয়ের বাইকের স্পিড ছিল মোটামুটি 20 থেকে 30-এর মতো, বা এরও কিছুটা কম, উনি আমাকে যতটুকু বলেন এরও কিছুটা কম হবে। তো এই স্পিডে যাওয়ার সময় উনি হঠাৎ করে ওনার নাকে খুব সুন্দর একটা পারফিউমের স্মেল পেলেন। তো এখন এই পারফিউমের স্মেলটা উনি এটাও বলতে পারেন না যে হচ্ছে দূর থেকে ভেসে আসছে বাতাসের মাধ্যমে, কারণ দূর থেকে বাতাসের মাধ্যমে যদি ভেসে আসে তাহলে এত কড়া স্মেল থাকার কথা না।
তো পারফিউমের স্মেলটা এতই করা ছিল, মনে হচ্ছিল কি যে ওনার সাথেই কেউ হাঁটছেন, যে পারফিউমটা ইউজ করছেন ওনার সাথেই মনে হয় হাঁটছেন। এবং পারফিউমটা ছিল একটা লেডিস পারফিউমের সেন্ট, যে স্মেলটা ছিল দ্যাট ওয়াজ এ স্মেল অফ এ লেডিস পারফিউম। তো এই সেন্ট পেতে পেতে উনি যখন সামনের দিকে আগাচ্ছেন, হঠাৎ করে উনি শুনলেন ওনার কানে পেছন থেকে কেউ একজন বলে উঠল, শুনছেন? তো উনি তো হচ্ছে একটু পেছন দিকে তাকালেন এই কথাটা শুনে। তো উনি সামনের দিকে চলে যেতে শুরু করলেন। উনি যখন সামনের দিকে চলে যেতে আবার শুরু করলেন, 2-3 মিনিট পরে আবার একটা কথা, আপনি কি শুনছেন? আপনাকে ডাকছি, আপনি শুনতে পাচ্ছেন না? এরকম কথা শুনলেন উনি আবার। উনি এবার ওনার বাইকটাকে স্টপ করলেন, ব্রেক করলেন, দেখার চেষ্টা করলেন যে আশেপাশে আসলে কে আছে। কিন্তু উনি আনফরচুনেটলি সেখানে কাউকেই দেখতে পান না। উনি দেখলেন যে সামনে একটা কনস্ট্রাকশনের একটু কাজ চলছে, পাশের রোডে হচ্ছে গাছপালা, কিন্তু কাউকেই উনি আসলে দেখতে পারলেন না। উনি পেছন দিকে দেখলেন, দেখা গেল না কাউকে। চারপাশে তদন্ত করলেন, ইনফিল্ট্রেট করলেন, বাট কাউকেই উনি দেখতে পেলেন না। উনি এরপর আবার মোটরসাইকেলটা চালানো স্টার্ট করলেন। উনি কিছু দূর যাচ্ছেন মোটরসাইকেল নিয়ে, হঠাৎ করে ওনার কাছে ওনার মোটরসাইকেলটার ওজন অনেক বেশি মনে হচ্ছিল, মানে বাইকের কোনো স্পিড উঠছিল না আর। উনি যে স্পিড নিয়ে বাইকটা একটু টানও দিবেন, বরঞ্চ ওনার 20-30 kph স্পিড থেকে স্পিডটা কমে যাচ্ছে আসলে। তো উনি এরপরে কি করলেন, চিন্তা করলেন কি আমার মোটরসাইকেলের চাকাই নিয়ে আসলে পাংচার হয়ে গেল। তো উনি মোটরসাইকেলের সামনে পেছনের 2টা চাকাই চেক করলেন, কিন্তু মোটরসাইকেলের চাকা তো পাংচার হয় নাই, মোটরসাইকেলটা একদম ঠিকই আছে। তো উনি চিন্তা করতেছেন কি ব্যাপার, বুঝতে পারলাম না। তো হঠাৎ করে ওনার মুখে একটা স্মাইল চলে আসলো। উনি চিন্তা করছিলেন কি যে ওনার বন্ধু বান্ধব যারা আছে, এই মেইন রোড যেটা আছে, সেই মেইন রোডের পাশ দিয়ে ছোট্ট একটা গলির মতো রাস্তা গেছে, জঙ্গল টাইপের। তো উনি ভাবছিলেন কি ওনার বন্ধু বান্ধব হয়তো বা সেই জঙ্গলের মতো রাস্তাটাতে যাচ্ছে, এবং ওনার পেছনে বাইক চালিয়ে চালিয়ে ওনারা হচ্ছে ওনার সাথে মজা নিচ্ছেন, মানে জামিল সাহেবের সাথে ওনার বন্ধুরা মজা নিচ্ছেন বা প্র্যাঙ্ক করছেন। উনি চিন্তা করলেন কি যে আচ্ছা ঠিক আছে, ওরা তো এরকম প্র্যাঙ্ক করতেই থাকে, আজকে হয়তো বা প্র্যাঙ্কই করতেছে, যেহেতু আমি পেছনে রয়ে গিয়েছিলাম, সো প্র্যাঙ্ক হয়তো বা করতে পারি, ইটস ওকে। তো উনি হাসি মুখে এবার বাইক চালানো স্টার্ট করলেন। আবার কিছুক্ষণ পরে উনি হচ্ছে ওই স্মেলটা এখন আরো বেশি গাঢ় হয়ে গেল, যখন ওনার কাছে মনে হলো যে ওনার বাইকটা ভারী হয়ে গেছে। তখন মানে স্মেলটা যখন মানে বাইকটা যখন ভারী হলো, তখন ওনার কাছে মনে হচ্ছে স্মেলটা এখন আরো বেশি গাঢ়, লাইক একদম ওনার সাথে ওনার পেছনেই বসে আছে। উনি ওনার কাঁধেও কিছু একটা ফিল করতেছিলেন। তো প্রায় মোটামুটি 1.5 কিলোমিটারের মতো রাস্তায় বাকি। উনি এই ভাবতেছেন যে ওনার ফ্রেন্ডরা হয়তো প্ল্যান করতেছে। 1.5 কিলোমিটার যাওয়ার রাস্তা যখন বাকি, তখন ওনার বাইকটা স্টার্টটা বন্ধ হয়ে গেল রাস্তার মাঝখানে। তো উনি কি করলেন, ওনার বন্ধু বান্ধবের নাম ধরে ডাকা শুরু করলেন বাইক থেকে নেমে, যে তোমরা কই, তোমরা কই, যদি এদিকে থাকো একটু হেল্প করো, পা দিয়ে একটু যদি ঠেলা দিতে থাকো তাহলে আমি বাইকটা নিয়ে বাসায় যেতে পারি। কিন্তু 5-6 মিনিটের মধ্যে কেউই সেখানে আসলো না। উনি তখন একটু ভয় পেতে শুরু করলেন যে আসলে কি আমার ফ্রেন্ড এরকম করছে কিনা, আমি তো বুঝতে পারছি না। বা উনি রাস্তায় দেখতে থাকলেন অন্য কোনো মোটরসাইকেল বা গাড়ি যদি পাওয়া যায়, তাহলে হচ্ছে উনি একটু ধাক্কা দিয়ে সামনের দিকে চলে যেতে পারতেন। তো এমন সময়ে উনি শুনতে পেলেন কি নূপুরের আওয়াজ। নূপুরের আওয়াজে কেউ হচ্ছে, উনি ছিলেন রোডের হচ্ছে বাম সাইড দিয়ে গাড়ি চালাচ্ছেন, ওনার ডান সাইড দিয়ে হচ্ছে নূপুরের আওয়াজটা আসছিল। তো নূপুরের আওয়াজটা যখন শুনতে পেলেন উনি, তখন উনি সামনে ডান সাইডে যখন তাকালেন পেছনের দিকে, তখন দেখলেন কি ওরকম মানে ব্রাইডের ড্রেস পরাও কেউ না, ঘোমটা দেওয়াও কেউ না, বা দুলহান টাইপের কেউই না আসলে। উনি দেখলেন নর্মাল সালোয়ার কামিজ পরা খুবই নর্মাল চেহারার একটা মেয়ে মানুষ ওনার সামনে এসে দাঁড়ালেন। দাঁড়িয়ে ওনাকে জিজ্ঞেস করলেন যে আপনি এত রাতে বেলা এখানে কি করছেন। তখন জামিল ভাই কিছুটা ভয় পেলেন, চিন্তা করলেন কি এ আবার কোনো মানে ডাকাত দলের সদস্যই নাকি। কিন্তু তারপরে এই ভয়টার মধ্যেও ওনার কিছুটা স্বস্তি ফিল হচ্ছিল, যে যাক একটা মানুষের তো দেখা পাইছি, মনে মনে একটা স্বস্তি ফিল হচ্ছিল। কিন্তু মেয়েটাকে উনি বিশ্বাসও করতে পারছিলেন না। উনি ভাবছিলেন মেয়েটা হয়তো বা কোনো বাজে উদ্দেশ্যে এখানে দাঁড়িয়ে আছে রাতের বেলা। তো উনি হচ্ছে মেয়েটাকে জিজ্ঞেস করলেন যে তুমি এখানে কি করছো, আপনি এখানে কি করছেন এত রাতের বেলা। মেয়েটা বললো কি আমার তো এখানেই থাকা হয়, আমি তো রাতের বেলা প্রতিদিন রাতে আমি এই রোডেই থাকি। তখন উনি ভাবলেন যে মেয়েটা হয়তো বা এখানে কোনো কিছু একটা বাজে মতলবেই থাকে রাতের বেলা, ছিনতাই বা হচ্ছে ডাকাতি কোনো কিছু একটা মতলবেই থাকে। তো উনি মেয়েটার সাথে আর কথা বেশি একটা কন্টিনিউ করেননি, উনি ওনার মতো সামনে আগায় যাচ্ছেন।
যখন যাচ্ছেন তখন মেয়েটা হচ্ছে ওনার ডান সাইড দিয়ে যাচ্ছে, উনি বাম সাইড দিয়ে হচ্ছে মোটরসাইকেলের উপরে বসে পা দিয়ে হচ্ছে ধাক্কা দিয়ে দিয়ে মোটরসাইকেলটা নিয়ে যাচ্ছিল। যেমন সময় মেয়েটা ওনার দিকে লক্ষ্য করে বলল কি যে, আপনি এত রাতের বেলা এখানে কি কারণে? তো তখন জামিল সাহেব বললেন কি যে, আসলে আমরা বন্ধুরা মিলে তো আড্ডা দিয়ে ফিরছিলাম, তো আমার খুব ঠান্ডা লাগছিল, মোটরসাইকেলের স্পিডটা কম ছিল, তো এখন এরকম একটা জায়গায় এসে আমার মোটরসাইকেলটা মানে থেমে গেছে। তো এরপরে কি হইলো, উনি দেখলেন কি যে মেয়েটা বললো কি, আচ্ছা ঠিক আছে আপনি থাকেন এখানে, আপনি চলে যান সামনে, আমি এখানে একটু থাকবো। গেল। তো এর কিছুক্ষণ পরে উনি যখন মোটরসাইকেলটা নিয়ে পা দিয়ে সামনে আগাচ্ছিলেন, উনি পেছনের দিকে আবার দেখলেন যে মেয়েটা আসলেও চলাফেরা করছে কিনা। তো এমন টাইমে ওনার মোটরসাইকেলের সামনের চাকাটা একটা গর্তে পড়ে গেল। তো গর্তে পড়ে যাওয়ার ফলে কি হলো, উনি নিজেও ডিসব্যালেন্সে পড়ে গেলেন। ওনার ভয়ও লাগছে, তো আবার এদিকে মোটরসাইকেলটাও পড়ে গেল, উনিও পড়ে গেলেন। উনি না, ওনার চোখে পানি বেরোয় শুরু, উনি ভয়ে কিছুটা কাঁদো কাঁদো অবস্থায় চলে গেলেন। তো এরপরে উনি দেখতে শুনলেন কি পেছন থেকে কেউ হচ্ছে খুবই অট্ট হাসিতে হাসছে, এবং এমন হাসি যে কেউ তাকে খুব তাচ্ছিল্য করছে। উনি পড়ে গেছেন এবং তাকে তাচ্ছিল্য করা হচ্ছে, এরকম একটা হাসি। তো এর কিছুক্ষণ পর উনি যখন মোটরসাইকেলটা অনেক কষ্ট করে তুললেন, দেখলেন কি মেয়েটা ঠিক তার ডান পাশে দাঁড়িয়ে আছে। উনি বললেন, আপনি এখানে কি কারণে? ওই মেয়েটা উত্তর দিল কি যে, আমি তো আপনাকে শুরু থেকেই দেখতেছি। তখন উনি মেয়েটাকে জিজ্ঞেস করেন, আচ্ছা আমি যে মানে মোটরসাইকেলটা পড়ে গেছে, মোটরসাইকেলটা পড়ে গেলাম, আপনি এটা দেখছেন? পরে বলে, হ্যাঁ আমি সবই দেখছি, আপনি ভয় পাচ্ছিলেন, আপনার বন্ধু বান্ধবের নাম ধরে ডাকছিলেন, এখন পড়ে গেলেন, আমি সবই দেখছি। তো উনি আবার কিছুটা লজ্জা ফিল করলেন যে এই একটা মেয়ে হয়তো আমাকে এরকম বিরক্ত করতেছিল, লেডিস পারফিউমের গন্ধ তো এমন বড় কিছু না, বা মোটরসাইকেল কোনো কারণে ভারী লাগতেই পারে বাতাসের কারণে, তো আমি এরকম একটা মানে ভীত অবস্থায় পড়ে গেলাম। মেয়েটা দেখলো, এটা আসলে ওনার ভালো লাগছিল না। তখন উনি তখন কি করলেন, মেয়েটার সাথে আর কথা বলার ইন্টারেস্ট দেখালেন না। কারণ উনি মেয়েটাকে বললেন যে, আপনি এরকম জঘন্য কাজটা কি কারণে করলেন, আমাকে কেন ভয় দেখালেন? মেয়েটা যখন হাসি দিল, উনি তখন মেয়েটার সাথে কথা বলার জন্য কোনো ধরনের ইন্টারেস্ট শো করলেন না। তো মেয়েটা ডান সাইড দিয়ে নিজের মতো যাচ্ছে, আর বাম সাইডে উনি হচ্ছে ওনার মোটরসাইকেলটা পা দিয়ে ঠিক ধাক্কা দিয়ে দিয়ে নিয়ে যাচ্ছেন। তো এমন টাইমে কি হলো, উনি মেয়েটাকে বললো কি যে, মানে মেয়েটার দিকে তাকে মেয়েটাকে জিজ্ঞেস করলেন যে, আপনি থাকেন কোথায়? মেয়েটা বললো কি যে, আমি তো এখন থেকে তোমার সাথেই থাকবো জামিল। এই কথাটা শুনে জামিল ভাই এত বেশি ভয় পেয়ে যান, উনি সেখান থেকে মোটরসাইকেল থেকে নেমে খুব দ্রুত মোটরসাইকেলের হ্যান্ডেল ধরে উনি মোটরসাইকেল নিয়ে দৌড় দেওয়া শুরু করেন। সরি। আর মোটরসাইকেলটা থেকে যখন উনি নামেন, দৌড় যখন দিতে থাকেন, তখন মেয়েটা মানে ওনার পেছনে দৌড়াতে থাকেন, এবং দৌড়াতে দৌড়াতে এসে জামিল সাহেবের কাছে চলে আসেন মেয়েটা আসলে। তো জামিল সাহেবের কাছে আসার পর জামিল সাহেব দেখতে থাকেন কি মেয়েটা দৌড়ে ওনার সামনে চলে গেল, এবং মেয়েটা কিভাবে দৌড়াচ্ছে, মেয়েটা ওনার দিকে ফেস করে আছে কিন্তু উল্টা দৌড়াচ্ছে। জামিল সাহেব বললেন কি, উনি একজন প্রফেশনাল রানার, স্কুল কলেজে উনি প্রচুর রানিং করেছেন। তো একটা রানার এরকম একটা মানে মুসিবতের পরিস্থিতিতে কত জোরে দৌড়াতে পারে সেটা তো আসলে আইডিয়া আসলে করাই যায়। তো উনি সামনের দিকে দৌড়াচ্ছেন, আর মেয়েটা উনার দিকে চেহারা করে পেছন দিকে দৌড়াচ্ছে। এই দৃশ্য দেখে তো উনি সেখানে অজ্ঞান হয়ে যান। উনি অজ্ঞান হয়ে গেলেন, এবং ওনার বাইকটা ফেলে যখন উনি দৌড়াচ্ছেন, উনি অজ্ঞান হয়ে যাওয়ার পর ওনার বাইকের আর কোনো চিন্তাই মাথার মধ্যে নেই। অজ্ঞান হয়ে যাওয়ার পরে যখন ওনার চোখ খুললো, তখন উনি দেখতে পেলেন কি উনি ওনার বিছানায়, ঘরের মধ্যে বিছানায়। উনি চিন্তা করলেন, কিরে ভাই, আমি কি কোনো স্বপ্ন দেখলাম নাকি? এটা কি ধরনের কথা, আমি বাসায় আসলাম কিভাবে? এই চিন্তা করে উনি বিছানা থেকে উঠে যখন সামনের দিকে বাসার পার্কিং লটে গেলেন, তখন দেখলেন কি যে ওনার বাইকটাও সেখানে পার্কিং করা, বাইকের কোনো ক্ষতি হয় নাই, বাইক একদম ঠিক আছে। বাইকটা যদি পড়ে গিয়ে থাকে রাত্রেবেলা, তাহলে একটা দুইটা স্ক্র্যাচ তো অবশ্যই আসবে, কিন্তু কোনো স্ক্র্যাচ বা হচ্ছে কোনো গর্তে পড়ার কোনো সাইন বা আলামত কিছুই নাই। তো উনি চিন্তা করলেন সারাদিন যে হচ্ছে আমি কি এটা স্বপ্ন দেখলাম না কি হইলো, কিছু বুঝতে পারলাম না। কিন্তু উনি স্টিল তখন ওনার মা বাবাকে এই সমস্ত কোনো কথাই জানান নাই। তো সেদিন রাতের বেলা উনি যখন ঘুমাতে গেলেন, ওনার ভাইয়ের সাথে উনি ঘুমাতেন, ছোট ভাইয়ের সাথে। তো উনি ঘুমানোর সময় ওনার মানে বিছানার ওপরের দিকে বা হচ্ছে মাথার পেছনের দিকে, বিছানার পেছনে একটা জানালা ছিল। তো সেই জানালার বাহিরে একটা ছোট্ট মাঠের মতো বা উঠোন টাইপের একটা জায়গা ছিল। উনি শুনতে পেলেন কি সেই জায়গা থেকে নুপুরের আওয়াজ ভেসে আসছে। তো উনি কিছুটা ভয় পেয়ে যান। উনি চিন্তা করেন কি যে এটা কি আসলে সত্যি নাকি আমার কল্পনা, আমি তো বুঝতে পারছি না। আমি কালকে স্বপ্নই দেখছি, আমি অন্য কিছু দেখি নাই বা আমার সাথে হয়নি, এগুলো আমার স্বপ্ন ছিল সবকিছু। উনি নিজেকে এটা বোঝানোর চেষ্টা করছিলেন, কিন্তু হঠাৎ করে জানালার ওই পাশ থেকে কেউ তাকে বলে উঠলো যে, জামিল,
আমি কিন্তু তোমার কাছে চলে আসছি। তো উনি কি করলেন, ভয়ে না জানালার কাছ থেকে সরে গেলেন। জানালাটা পর্দা দেওয়া ছিল যদিও, সরে গেলেন। তো ওনার ভাই হচ্ছে ঘুমিয়েছিল তখন। তো উনি ওনার ভাইকে ডাকছেন, বাট ওনার ভাই উঠছেন না। কিন্তু হঠাৎ করে জানালার মধ্যে নক করা হলো, ঠাস ঠাস করে জোরে জোরে নক করা হচ্ছে। ওনার ভাই তো লাফ দিয়ে উঠে পড়লেন। উঠে পড়ার পরে ওনার ভাই যখন জানালা থেকে পর্দাটা সরালেন, তখন সেই মেয়েটাকেই জামিল ভাই দেখতে পেলেন। জামিল ভাই তো ভয়ে সেখানেই অজ্ঞান হয়ে যায়, এবং মেয়েটার চেহারা এতটাই বিভৎস ছিল ওই টাইমে যে জামিল ভাইয়ের ভাই দৌড়ে ওনার মা বাবার রুমে চলে যান, এবং ওনার মা বাবা এসে দেখেন যে জানালার ওখানে আর কেউ নাই। জামিল ভাইকে নিয়ে ওনার মা বাবার রুমে যাওয়া হয় এবং ওনার জ্ঞান ফেরানো হয় কোনোভাবে। তো জ্ঞান ফেরানোর পরে উনি ওনার মা বাবাকে সম্পূর্ণ ঘটনা, গত রাতে সব ঘটনা খুলে বলেন, এবং ওনার ভাইও হচ্ছে জিনিসটাকে ভেরিফিকেশন করেন যে না, এই চেহারা বা এই মেয়েটাকে আমিও আজকে দেখছি, এবং এটা কোনো সাধারণ মানুষ না, বিকজ চেহারা কোনো সাধারণ মানুষের মতো না, এটা অন্য ধরনের কোনো একটা জিনিস। তো সেদিন রাত অনেক টেনশন ওনাদের পার হয়। পরের দিন সকালে জামিল ভাইয়ের আম্মু ওনার খালাকে ফোন করলেন। ওনার খালা ছিল একজন নুরানি চিকিৎসক, অনেক স্পিরিচুয়াল আমল করতেন, উনি আধ্যাত্মিক ধাঁচের একজন মহিলা। তো উনি কি করলেন, ওনার খালা মানে জামিল ভাইয়ের খালাকে যখন সবকিছু বললেন, উনি আসলেন বাসায়। উনি এমন একটা কাজ করতেন যে হাতের মধ্যে কালো কালারের কালি বা মার্কার পেন দিয়ে, মানে এই মার্কার পেনটা উনিই আনতেন, হয়তো বা কোনো বিশেষ কোনো টাইপের কালি, ওইটা হাতের মধ্যে দিয়ে দিলে ওখানে নাকি অনেক কিছু দেখা যায়। তো জামিল ভাইয়ের খালা যখন আসলেন বাসায়, তখন উনি জিজ্ঞেস করলেন জামিল ভাইকে যে কি কি হয়েছিল আমাকে বল। তো জামিল ভাই ওনার খালাকে সবকিছু খুলে বললেন। ওনার খালা বললেন কি যে তোর হাতে এখন আমি দোয়া পড়ে কিছু একটা করব, তুই দেখবি তোর হাতে কি দেখতে পারিস তুই। আচ্ছা ঠিক আছে। তো দোয়া কালাম পড়ার পরে জামিল ভাইয়ের হাতের মধ্যে উনি কালো কালারের মার্কার দিয়ে সুন্দর করে ভরাট করে দাগ দিয়ে দিলেন, গোল করে দাগ দিয়ে দিলেন। তো এরপরে ওনার খালার চোখ বন্ধ করে চুপ করেছিলেন, দোয়া পড়ছিলেন কিছু একটা। তো জামিল ভাই প্রথমে কোনো কিছুই দেখতে পান না। এরপর যখন হচ্ছে উনি আরো দোয়ার জোর বাড়াতে লাগলেন, তখন জামিল ভাই দেখতে পেলেন কি গত রাতে ওনার সাথে কি কি হয়েছিল ওই হাতের মধ্যে, ওই কালির মধ্যে। উনি দেখলেন ওনার বন্ধু বান্ধব যখন ওনাকে ছেড়ে গেলেন, তখন থেকেই ওই যে সেই মেয়েটা, সে হচ্ছে তার পিছু নিয়েছে, এবং বাইক 20-30 কিলোমিটার পার আওয়ারে গেল। একটা মানুষের তো আর 20-30 কিলোমিটার পার আওয়ারে সবসময় দৌড়াতে পারার কথা না। উনি দেখলেন কি মেয়েটা হাঁটছে, কিন্তু তারপরও বাইকের স্পিড ম্যাচ করে হাঁটছে সে। তো ওনার গায়ের থেকে পারফিউমের স্মেলটা ভেসে আসছিল। এরপরে হচ্ছে ওনার বাইক যখন ভারী হয়ে গেল, তখন উনি দেখলেন যে মেয়েটা ওনার বাইকের পেছনে এসে বসছে, এবং উনি যখন বাইকটা নিয়ে সামনের দিকে আগাচ্ছিলেন, মেয়েটা যখন পেছনের দিকে চলে গেছিল, বাইকটাকে মেয়েটাই ধাক্কা দিয়ে গর্তের মধ্যে ফেলে দিল। এবং উনি যখন দেখলেন যে ওই মোমেন্ট যখন উনি অজ্ঞান হয়ে যাচ্ছিলেন, উনি যখন সেন্সলেস হয়ে যান, তখন উনি ওই টাইমের মধ্যে দেখলেন কি ওনার খালা, উনি বাই দ্য ওয়ে এই ঘটনাগুলি সবগুলি যাই হচ্ছিল ওনার খালাকে ডিসক্রাইব করছিলেন যে খালা এটা 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 হয়েছে। তো এমন টাইমে ওনার অজ্ঞান হওয়ার টাইম উনি দেখলেন কি ওনার সামনে ওনার খালা এসে উপস্থিত হলেন। তো ওনার খালার সাথে ওই মেয়েটার অনেক বাঘ বিতণ্ডা হইলো, মেয়েটা তার নিজের স্বরূপে ফেরত আসলো, খুবই জঘন্য এবং বিভৎস দেখতে চেহারা। তো বাঘ বিতণ্ডা হইলো অনেক, সে যাবে না, সে কোনোভাবেই যাবে না। এবং এরপরে কোন একটা কুদরতি শক্তি ওই মেয়েটাকে ধরে হচ্ছে দূরে চলে নিয়ে গেল। তো এরপরে উনি যখন হচ্ছে মানে জামিল ভাইয়ের খুব ঘুম পায়, উনি ঘুমিয়ে পড়েন। ঘুম থেকে ওঠার পরে ওনার খালা ওনাকে বলেন কি যে তোর সাথে যেটাই হয়েছে বাবা, আর এগুলা কিছু হবে না। তখন জামিল ভাইয়ের আম্মু ওনার খালাকে জিজ্ঞেস করেন যে আপা আসলে হয়েছিল ওটা কি। তখন জামিল ভাইয়ের খালা বলেন কি যে আসলে ওর পেছনে একটা মেয়ে জিন বা পরী নজর দিয়েছিল, যে ওর সাথে থাকার জন্য, বা জোয়ান বয়সের ছেলে দেখলে, একা রাস্তাঘাটে দেখলে সে হচ্ছে তার সাথে মানে থাকার একটা পরিকল্পনা করে। তো এই কারণেই হচ্ছে সে তার পেছনে লাগছিল, কিন্তু এখন সে দেখছে যে জামিলের মানে চিকিৎসাটা কে করলো, আর হচ্ছে ও আমাকে বলছে আর কখনো আসবে না, বা এখন আমাকে চিনছে, আমার চেহারাও দেখছে, সুতরাং ও কখনোই আর আসবে না, চিন্তার কোনো কারণ নেই। তো এখন জামিল ভাই এটা জানেন না আসলে যে ওনার সাথে যে ঘটনাটা ঘটলো এটা আসলে কারসাজ রোডের সেই হচ্ছে মানে কি বলবো ব্রাইড নাকি অন্য কিছু, উনি আসলে এখনো জানেন না। বাট এরপর থেকে 2 মাস উনি হচ্ছে বাসা থেকে বেরিয়ে হন নাই, আর যদি কোনো কারণে বের হয়েও থাকেন তাহলে
আসরের আজানের আগে উনি বাসায় চলে আসছেন, এতটুকু ভয় উনি পেয়েছিলেন। উনি এখনো মানে সন্ধ্যার দিকে বা রাতের বেলা বাসা থেকে বের হতে নাকি ভয় পান, এই কারণে খুব বেশি একটা বাসা থেকে উনি দরকার ছাড়া বের হন না। তো এই ছিল আপনাদের জন্য আমার কালেক্ট করা আজকের ঘটনা। ভালো লেগে থাকলে আমি খুবই খুশি হব, আর যদি খারাপ লেগে থাকে তাহলে ক্ষমা প্রার্থী। আবার অন্য কোনো সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে আসার আশা জ্ঞাপন করে আমি আজ বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভূত.com এর সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।